আসসালামু আলাইকুম। আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ম্যাম? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন ছিলেন বন্ধের সময়? কেমন কাটালেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম।
আলহামদুলিল্লাহ। তো প্র্যাকটিস করার কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে গেছেন, যাদের একটু গ্যাপ ছিল, গ্যাপ গুলো জি কাটিয়ে ম্যাম। ওঠার একটু সুযোগ পেয়ে গেছেন কিন্তু এই বন্ধের সময়টাতে। তারপর বলেন, প্র্যাকটিস কেমন করেছেন? কে কেমন প্র্যাকটিস করেছেন বন্ধের সময়টাতে? আলহামদুলিল্লাহ, ভালো করেছি। ভালো। বাকিরা, বাকিরা কি প্র্যাকটিস ভালো হয়নি? ম্যাম মোটামুটি, আমার আবার আলহামদুলিল্লাহ এক্সাম ভালো চলছে হয়েছে তো ম্যাম। এর জন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, ওকে। তো আমাদের লাস্ট ক্লাসটা ছিল পিন্টারেস্ট মার্কেটিং এর উপর, তাই না? জি ম্যাম। আহ পিন্টারেস্টের কিছু কি বাকি ছিল? না, বাকি পিন্টারেস্টে ছিল। কি বাকি ছিল ছিল না। না কিছু? আচ্ছা, আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন পিন্টারেস্ট রিলেটেড বা প্রিভিয়াস কোনো বিষয়। পিন্টারেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ম্যাম, ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে অ্যাড রান করার সুযোগ নাই? হ্যাঁ, করতে পারবেন। অ্যাড রান করা যায় ইন্ডাস্ট্রি বাংলাদেশ থেকে? হ্যাঁ, রান করতে পারবেন। আচ্ছা, ওখানে ম্যাম পিন ম্যাম আমি যখন অ্যাড রান করতে চাইছি তখন বলছিল অ্যাভেলেবেল নাই, বলতেছিল বাংলাদেশে। উম, এখন কিছু কিছু অ্যাকাউন্টে ফিচারটা অ্যাভেলেবেল হয়েছে। পিন্টারেস্টের যে অফিসিয়ালি যে আপনাদের পেজ আছে, অ্যাড অ্যাভেলেবিলিটি, যে কান্ট্রি গুলো আছে সেখানে আপনার পিন্টারেস্টের মানে বাংলাদেশের নাম এখনো আসে নাই। আমি লিস্টটা দিচ্ছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা পিন্টারেস্ট। কেমন আছেন? জি আছি মিস। ভালো আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে শুরু হলো আজকে ক্লাস, 4-5 দিন পরে। জি জি, আপনাদের একটা লম্বা গ্যাপ। জি। আমাদের তো এই এই আপনার এক্সামের আগে তো আর 3-4টা মনে হয় ক্লাস হবে, যে ফার্স্ট টাইম এক্সামের আগে। না, অনেকগুলাই ক্লাস পাবেন। আপনাদের ফাইনাল এক্সাম হবে সব টপিক শেষ করার পরে। আচ্ছা, এই যে আমাদের যে ইউটিউব মার্কেটিং আছে, এই যে ইউটিউব মার্কেটিংটা কি আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে তো পড়ে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের পিন্টারেস্টের যে অ্যাডটা, কান্ট্রিটা আসছে না কেন? এই যে অ্যাডস ওভারভিউ, এই যে কান্ট্রিগুলো, অ্যাডস অ্যাভেলেবিলিটি কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশ নেই। বাংলাদেশে কিন্তু আপনার অ্যাড অ্যাড ম্যানেজার সেকশনটাই কিন্তু অ্যাভেলেবেল ছিল না। আপনার কি অ্যাড ম্যানেজার অপশনটা আসছে? মিস আসে নাই, আমার তো এখনো ওপেন সব হয় নাই। সব অ্যাকাউন্টে ফিচারটা এখনো দেয় না, আমারটাতে আসছে। ঠিক আছে। তো আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবো, লাইক আমার একটা ক্লায়েন্ট হচ্ছে আছে ফ্রম ইউএসএ। সো ইউএসএ পিন্টারেস্ট অ্যাডস হচ্ছে আসলে অ্যাকসেপ্টেবল বা অ্যাভেলেবল। সো আমি ভেবেছিলাম মনে হয় বাংলাদেশ থেকে বসে আমার যেহেতু আহ, অন্য কান্ট্রির অ্যাকাউন্টের লোকেশন তো ইউএসএ দেওয়া, বা ইউএসএ ওরা ডিটেক্ট করে নিয়েছে, সো আমি হয়তো অ্যাড রান করতে পারবো না। দেন যখন আরেকটু রিসার্চ করলাম, মানে একদম বিগিনিং এ পেয়েছিলাম পিন্টারেস্ট অ্যাড এর কাজ। দেন আবার যখন আসলো এরকম পিন্টারেস্ট অ্যাডস এর কাজ, তখন দেখলাম যে না, ক্লায়েন্টের ইন থেকে তো অ্যাড রান করা যায়। কারণ প্রোফাইলটা তো আমার প্রোফাইল দিয়ে আমি অ্যাড রান করবো না, অবশ্যই তার প্রোফাইলে আন্ডারে অ্যাড রান করবো। তো ক্লায়েন্টের এন্ড থেকে আমাদের কান্ট্রিতে বসে আমি অ্যাড রান করতে পারছি। তখন কিন্তু আম, আহ, বুঝলাম যে না, এটা আসলে আপনার কান্ট্রি যেটাই হোক, আমরা বাংলাদেশ থেকে বসে অ্যাড রান করা যাবে যদি সেই কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে পিন্টারেস্ট। আর বাংলাদেশ থেকে এখন রান করা যাচ্ছে, বাট সব প্রোফাইলে এই ফিচারটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, আপনাদের এখানে যদি অপশনটা আসে বা অ্যাভেলেবেল হয়, তখন আপনি রান করতে পারবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ম্যাম। হ্যাঁ, এই যে লিস্টটা দিয়ে দিয়েছি। ইউএসএ, ইউকে, কানাডা, এইসব কান্ট্রিতে রান করা যায়। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এগুলোতে রান করতে পারেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন কারোর আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে থাকলে বলতে পারেন।
ম্যাম, পিন্টারেস্টে যদি বোর্ড ক্রিয়েট না করি তাহলে কি কোনো প্রবলেম আছে? ম্যাম, না, বোর্ডটা অবশ্যই কি যে হচ্ছে মানে খুঁজে পাওয়ার জন্য যে আমি কোন ভিডিও মানে কোনটা কিসের হুম, মধ্যে রাখছি সেটার জন্য? আপনাকে বোর্ড সিলেক্ট করতেই হবে, কারণ আমরা যখন পিন আপলোড করি ওখানে বোর্ড সিলেকশন অপশন কিন্তু আসে, এটা ম্যান্ডেটরি। যদি না থাকে আপনাকে অপশন দেখাবে যে ক্রিয়েট করতে একটা বোর্ড, তো অবশ্যই বোর্ড লাগবে। এবং আসলে হুম, ক্যাটাগরি করার জন্য, তারা পিন গুলোকে ক্যাটাগরি করার জন্য বোর্ডটা প্রয়োজন হয়। ঠিক আছে ম্যাম। হ্যাঁ। আর কার কোনো কোশ্চেন? মিস আসলে সমস্যা হলো কি, এই যে গত 4-5 দিন তো বন্ধ ছিল, তো অন্য কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম, তো এটার ব্যাপারে একটু ছিল। তো ওই যে কোনো প্রশ্ন থাকলে এটা মনে নাই, বা কোনো প্রশ্ন আসে নাই মনে, যে প্রশ্ন আসলে বলবো। ওকে, প্র্যাকটিস করলে আসলে আপনাদের প্রবলেম বের হতো, এবং এই টাইমটা একটা আপনাদের রিসার্চের একটা ভালো সময় ছিল, যে এই জিনিসগুলো যদি একটু এক্সপ্লোর করতেন, কাজে লাগাতে পারতেন, ভালো হতো। বাট না সমস্যা নাই। প্র্যাকটিস, না প্র্যাকটিসে ছিলাম, হ্যাঁ হুম, প্র্যাকটিসে ছিলাম। হাতে কাছে ছিলাম, যেখানে ছিলাম ওইখানেও ল্যাপটপ ছিল, প্র্যাকটিসে ছিলাম। ঠিক আছে। আহ, শফিউল আলম ভাই, আপনি হচ্ছে গ্রুপের মানে আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা, ওটাতে ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ম্যাম। অনেকে আবার ভুলে গেছে কিনা, আজকে অ্যাটেন্ডেন্স তো অনেক কম দেখাচ্ছে। আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম দেখাচ্ছে, সো একটু শেয়ার করে দেন। তো আজকে আপনাদের একটা সোশ্যাল মিডিয়া নিয়ে দেখাতে যাচ্ছিলাম, বাট একটু ডিফারেন্ট টপিকে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে ডোমেন রিসার্চ। সামনের ক্লাসগুলোতে সামনের ক্লাসগুলোতে আহ, আমাদের যেমন কিছু টার্মস আসছিল ডিজিটাল মার্কেটিং এর, ঠিক তেমনি ওয়েবসাইটের বেশ কিছু টার্মস আসবে আমাদের টেকনিক্যাল পার্টগুলোতে যখন যাব। তো সেই জিনিসগুলো একটু ক্ল্যারিফাই করার জন্য ডোমেন টপিকটা বা রিসার্চ টপিকটা আজকে দেখাতে যাচ্ছি, দেন আবার সোশ্যাল মিডিয়াতে যাব। ঠিক আছে? তো আহ ইশিখনের যে ডোমেনটা আছে আমাদের, ইশিখনের ডোমেন ইউআরএলটা কতটুকু? ইশিখন.কম পর্যন্ত, তাই না? ইশিখনের ডোমেন ইউআরএল মানে কি? ইশিখনের ওয়েবসাইটের অ্যাড্রেস বা ওয়েবসাইটের ইউআরএল। এবং এই ডোমেন নেমে ইউজুয়ালি কার নাম থাকে? একটা বিজনেসের নাম থাকে না ডোমেন নেমে? মানে একটা অ্যাড্রেস আমাকে, লাইক এই লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসটাতে আপনারা যদি ক্লিক করেন, আপনাদের কোথায় নিয়ে আসবে? ইশিখনের ওয়েবসাইট। তো এখন এই ইশিখন যে নামটা, এই নামটা কি? নামটা হচ্ছে তাদের বিজনেস নেম। ইশিখন.কম তাদের বিজনেস নেম, এবং বিজনেস নেমটাই ইউজুয়ালি কোথায় থাকে? ইউআরএল এ বা ডোমেন নেম হিসাবে পিক করা হয়। তো এখানে অনলি ই শিখন যতটুকু আমরা সেকশন দেখছি, এটা ডোমেনের নাম। .কম হচ্ছে এগুলো এক্সটেনশন, এবং এরকম অসংখ্য এক্সটেনশন আছে, .org, .net, .xyz, .ai, .info, এরকম অনেক ধরনের এক্সটেনশন ইউজ করা হয়। আর এইটা হচ্ছে প্রোটোকল, https:// তো এই প্রোটোকলটা আপনার, এই যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা হচ্ছে, এটা আমরাকে সাফিক্স আর এটাকে প্রিফিক্স ধরতে পারি। তো এই প্রোটোকলটা অনেক ওয়েবসাইটে আমরা দেখবো HTTPS এর সাথে কি থাকে? www. থাকে, তাই না? এবং প্রোটোকলটা 4টা ফরম্যাটে হয়। প্রোটোকলটা হয় 4টা ফরম্যাটে। ফরম্যাটটা এরকম। উম, আচ্ছা দেখি, আমার স্লাইডে ছিল, বড় করে বোল্ড করে লেখা ছিল, আমি স্লাইডটা দেখি ওপেন করতে পারি কিনা। আমি তো ল্যাপটপে আছি, স্লাইডটা ওপেন করতে পারলাম, স্লাইডে দেখাচ্ছি আপনি। এই প্রোটোকলটা, মাইক্রোফোনটা মিউট রাখেন সবাই।
দেখি আমার ফাইলটা আছে কিনা এখানে মেলে। আচ্ছা, আমাদের যেটা আছে এটা আপডেট নাই, ওকে সমস্যা নেই। আমি একটা হচ্ছে গুগল ডকে যাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি আচ্ছা, তো আমাদের বিজনেসের প্রথম স্টেপটা কি ছিল? একটা নিশ সিলেকশন, তাই না? যে আপনি কোন নিশ নিয়ে বিজনেস করছেন বা করবেন। তো আপনি আসলে যেটাতে আপনার স্কিল আছে বা আপনি যেটাতে ইন্টারেস্টেড বা যেটা আপনার জন্য সহজবোধ্য হবে বা আপনার ধারণা আছে যে ব্যবসা সম্পর্কে, সেই ধরনের নিশিটা আপনি পিক করবেন, তাই না? তো নিশ সিলেকশনের পরে আমাদের সেকেন্ড কাজটা কি হয়? সে বিজনেসের জন্য একটা ইউনিক নেম সিলেকশন, তাই না? সো নেম সিলেকশনের ক্ষেত্রে কি করতে হতে হবে আমাদের? ইউনিক হতে হবে, নাকি একটা কমন নেম যে কোনো একটা নেম নিলেই হয় একটা বিজনেস? অবশ্যই আপনাকে একটা ইউনিক নেম পিক করতে হবে। এবং যে নামটা আমি পিক করলাম, সেই নামটা আমার আসলে অ্যাভেলেবেল আছে কিনা অনলাইনে টু পারচেস, সেটা আমাকে চেক করতে হবে। কিভাবে চেক করবো সেটা আমরা একটু পরে দেখব। তো যদি নামটা ইউনিক হয়, সেটার ডোমেনটা আপনি অ্যাভেলেবেল পাবেন। সেই ডোমেনটা আপনি অ্যাভেলেবেল পাবেন, সেই নামে দেখবেন সকল সোশ্যাল মিডিয়াতে আপনি ইউজার নেমও পেয়ে গেছেন। এখন একটা বিজনেসের নামটা কিন্তু ম্যাটার করে না, কারণ আপনি ইশিকন.কম নামে আপনিও একটা পেজ খুলতে পারবেন, তাই না? কিন্তু ইউজার নেমটা এখানে ইম্পর্টেন্ট। ইউজার নেমটা হচ্ছে আপনার ওই অ্যাড্রেস বহন করে, এবং সেম নামটা মানে আপনি যে নামে ডোমেনটা নিচ্ছেন, সেম নামে ইউজার নেমটা নিতে পারাটা আপনার একটা ক্রেডিট। সো এই কারণে আমরা যখন একটা বিজনেসের নাম চুজ করব, আমরা কি করব? আগে এগুলো চেক করে নেব যেগুলো সকল সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল কিনা। তো সেটা আমরা চেক করব কোন সেকশন থেকে, সেটাতে আগে যাই। দেন আমি ডক ফাইলে আসছি, প্রোটোকলটা নিয়ে একটু পরে তাহলে আরেকটু এক্সপ্লেন করি, ক্লিয়ার হবে। সো আপনি বাই ডোমেন বা ডোমেন পারচেজ এরকম কিছু লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। নেমচিপ, হোস্টিং গিয়ার, গোড্যাডি, হ্যাঁ, অনলি ডোমেন্স, এটা মেবি বাংলাদেশি নাকি। তারপরে হচ্ছে domain.com, ব্লু হোস্ট, এগুলা মোটামুটি হচ্ছে পপুলার ডোমেন হোস্টিং সেলিং কোম্পানি। এরা হচ্ছে, এদের সার্ভার সিস্টেম ভালো, এদের টেকনিক্যাল সবকিছু সিস্টেম টপ রেটেড লেভেলে আছে এরা সিস্টেমেটিক দিক দিয়ে, ঠিক আছে? সো নেমচিপটা যদি ওপেন করি, আমি মূলত নেমচিপ ইউজার। সো নেমচিপের প্রাইসিংটা আসলে একটু চিপ। নেমচিপ চিপ থেকে আপনি ডোমেন হোস্টিং কিনলে আসলে অন্যদের থেকে একটু চিপে কিনতে পারবেন, বাট রাইট নাও কেমন আমি জানি না প্রাইসিং গুলা। কারণ যখন আমি ডোমেন হোস্টিং পারচেস করি, আমি সবগুলোতে মানে টপ রেটেড যে ওদের অ্যাকাউন্ট গুলো আছে, ওদের কাছ থেকে আমি এগুলো দেখেছি, প্রাইসিং কম্পেয়ার করেছি, দেখেছি যে এদের এখানে মোটামুটি প্রাইসটা একটু কম হোস্টিং। সো আমাদের প্রথমের দিকে ক্লাসগুলোতে বলা হয়েছিল যে ডোমেন হোস্টিং আমাদের কি করতে হয়? পারচেস করতে হয়, তাই না? কোথা থেকে পারচেস করতে হয়? এইসব সাইট থেকে পারচেস করা যায়। তো ওয়েবসাইট এই থেকে ডোমেন গুলো এভরি ইয়ারে কি করতে হয় বলেন তো? রিনিউ করতে হয়। রিনিউ করতে হয়। রাইট, রিনিউ না করলে আপনি আর সেই বিজনেসের ওনারশিপ আপনার থাক, মানে অনলাইন স্টোরের বা বিজনেসের আপনার বা আপনার ওয়েবসাইট যে রিলেটেডই হোক, আর ওনারশিপ থাকছে না। সো এখান থেকে আপনি যে ডোমেনটা বা যে নামটা আপনি পিক করলেন, সেই নামের ডোমেনটা আছে কিনা এটা আগে আপনাকে এই যেখান থেকে চেক করতে হবে। সো লাইক আমি হচ্ছে নিব, আমি হচ্ছে চুজ করলাম, আমাদের ছিল কি পেট, পেট নাম বলেন কি ছিল পেজের নাম? পেট ওয়ার্ল্ড। পেটর। সো পেট ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, আমি .com টা দিয়ে সার্চ করছি বা ওদের নামটা দিয়ে সার্চ দিল,
এখানে দেখাবে যে আসলে ডোমেনটা অ্যাভেলেবেল কিনা। এটা অ্যাভেলেবেল মেবি নাই, কারণ এটা তো আমি গুগল থেকে নিয়েছি নামটা। আমি যদি একটা ইউনিক নেম ক্রিয়েট করতাম গুগল থেকে সার্চ করে অথবা ব্রেনস্টর্মিং করে, তাহলে অথবা আমি পেতাম। দেখেন বলছে petworld.com রেজিস্টার্ড হয়ে গেছে 1998-এ, মানে কেউ অলরেডি পারচেস করে ফেলেছে। এখন আমি যদি তাকে অফার করি, মেক অফার, যে আমি তোমাকে অফার করছি, আমার কাছে $1000 আছে, আমি তোমাকে $1000 পে করতে চাই ফর দ্য ডোমেইন, সো তুমি ইন্টারেস্টেড থাকলে আমার কাছে সেল করতে পারো, তার সাথে তাকে আপনি অফার করতে পারেন। বাট petworld.org-টা অ্যাভেলেবল, বাট এটার প্রাইস দেখছেন কত? $2488। হিউজ না? প্রায় হচ্ছে 3 লক্ষ টাকার কাছাকাছি। তো এত টাকা দিয়ে ডোমেন মানুষ কিনবে? কিনবে যদি নামটা পপুলার হয়। এবং এটা রিনিউ প্রাইস দেখছেন কত? খুবই কম, $14 সামথিং। তো ডোমেন গুলোর দাম এরকমই হয় ইউজুয়ালি, এত বেশি হয় না। যেগুলো প্রিমিয়ামে আছে এগুলো ইউজুয়ালি এরা কি করে জানেন? এরা হচ্ছে ডোমেন পার্কিং করে, মানে ডোমেন পার্ক যেটা আহ আহ, বিভিন্ন প্রপার্টি বিজনেস যারা করে, ওরা কি করে যে কম দামে যেখানে জায়গা জমি পায় কিনে রাখে, যখন ওগুলো দাম বৃদ্ধি পায় তখন তারা এগুলো সেল করে দেয়। ঠিক তেমনি এরা কিন্তু কিনেছে $14, যদি রিনিউ প্রাইস হয়, এটা তারা পারচেস করেছে $11 থেকে $12। রিনিউ প্রাইসটা একটু বেশি হয় দেন পারচেজিং প্রাইস যেটা থাকে সেটা থেকে কিছু বেশি হয়। So হয়তো বা $11 থেকে $12 পারচেস করেছে। এবং এটা ওআরজিটার মানে মোটামুটি পেট ওয়ার্ল্ড একটা যেহেতু 1998 থেকে, সো এই ডোমেনটার অনেক ভ্যালুয়েবল একটা ডোমেন, অনেক পুরোনো একটা ডোমেন। সো এরা কি করেছে, হয়তোবা ওরাই এটা পার্ক করে রাখছে অথবা অন্য কোনো কোম্পানি, যেহেতু এটা একটা পপুলার ব্র্যান্ড, তো তারা এটার ওআরজি ডোমেনটা $11-12 পারচেস করেছিল, এখন সেটা অনেক বেশি দামে তারা পার্ক করে রেখেছে টু সেল। তো এখন আপনাদের মনে হতে পারে ম্যাম আমরা ওটা না নিলাম, আমরা অন্যগুলা নিব। অন্যগুলাও দেখেন, petworld.xyz, এটাও অনেক, 12,000+। এবং বাকিগুলা যেটা jot.game, এটা $310। .app, এগুলারও অনেক প্রাইসে, এগুলাই যে প্রিমিয়ামে এগুলা পার্ক করে রাখছে। তো ইউজুয়ালি আপনারা দেখবেন যে আপনারা যে ডোমেনটা .com-এ পাচ্ছেন না, নিচে যেই এক্সটেনশন গুলা দিয়ে থাকে, মানে .online, .store, এগুলোর প্রাইসিং কম থাকে অনেক, কিন্তু এগুলো যে ওরা সব প্রিমিয়ামে দিয়ে রাখছে, দ্যাটস ওয়াই এটা আহ এত বেশি। এবং এটার আরেকটা কারণ আছে, আরেকটা আছে, লাইক মনে করেন যে আপনি ফেসবুকে যদি যান, facebook.com তো নাই, তাই না? সেটা মার্ক জুকারবার্গ নিয়ে নিয়েছে। সো ফেসবুকের আরো অনেক এক্সটেনশন ওলা অনেক ডোমেন থাকতে পারে, আপনি চাইলেই সেটা পারচেস করতে পারবেন না, এত হিউজ দাম রেখে রেখে রাখবে যেন আপনার ওটা কেনার সামর্থ্যের বাহিরে থাকে। সো ওগুলো আসলে ওরাই কিনে ইয়া করে রাখে, পার্ক করে রাখে, তারা সেল করার জন্য না। এই প্রাইসগুলি ঠিক আছে। এবং এবং দেখেন এখানে, করে জি, এই প্রাইসগুলি আপনার যে এত দাম বেশি কম, এগুলো কিসের উপরে নির্ভর করে এই? এটা পপুলারিটির উপরে, এটা হচ্ছে পপুলারিটির উপর নির্ভর করে। এবং দেখেন এখানে মোস্ট অফ দা এক্সটেনশন ওয়ালা ডোমেন দেখাচ্ছে রেজিস্টার্ড অথবা প্রিমিয়াম, দ্যাটস ওয়াই এগুলার প্রাইসও বেশি। বাট এগুলা $1 পার ইয়ারে, এগুলো কিন্তু পার ইয়ারের রেট, পার ইয়ারে। এগুলো ইউজুয়ালি $1, $2 এগুলার এক্সটেনশনে থাকে। কারণ কি, এই এক্সটেনশন ওয়ালা ডোমেন গুলার ভ্যালু নাই গুগলের কাছে, এই এক্সটেনশন ওয়ালা ভ্যালু নাই গুগলের কাছে, মানে ভ্যালু খুবই কম, একবারে জিরো তা না, খুবই কম। এক কালারের যেগুলি। কারণ গুগল মোস্টলি প্রায়োরিটি দেয় কাকে? .com ডোমেনকে। টিএলডি ডোমেন হচ্ছে .com ডোমেন বা .org। তো এই টিএলডি ডোমেন বা টপ লেভেল ডোমেন গুগল নিজেও, তাই না? গুগল.com, ফেসবুক তারাও তো .com নিয়েছে, ইনস্টাগ্রাম সবাই তো .com ডোমেনে আছে। তাহলে গুগল কাকে বেশি প্রায়োরিটি দেয় বলেন তো? এই .com ডোমেনকে দিচ্ছে, কারণ এটা হচ্ছে টপ লেভেল ডোমেন। এন্ড বাকিগুলো আসলে ভ্যালু কম, এগুলোতে এই যে টেক, ভিআইপি, .inc, .wiki, এগুলোর ভ্যালু কম, কিন্তু তারপরও আমরা এগুলো এখানে অনেক দাম দেখতে পাচ্ছি, কারণ এগুলোর আসলে বিক্রির উদ্দেশ্যে এত দাম দিয়ে রাখে নাই, দেখেন রেজিস্টার্ড করে রাখছে। কারণ এটা অবশ্য সার্চ দিয়ে দেখেন অনলাইনে একটা ভালো এন্ড বড় একটা ব্র্যান্ড, দ্যাটস ওয়াই তারা এই 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 রিলেটেড ডোমেন নিয়ে কেউ যেন ইউজ না করতে পারে, দ্যাটস ওয়াই তারা এই কাজটা করছে।
তো এখান থেকে ডোমেনটা যখন আমার অ্যাভেলেবেল থাকে তখন অ্যাড টু কার্ট করে এখান থেকে চেক আউট করা যায়, এবং এখানে হচ্ছে বিলিং ইনফরমেশন অ্যাড করা যায় ড্যাশবোর্ডে, যে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে এখান থেকে আপনি ডোমেন পারচেস করতে পারেন। অ্যান্ড হোস্টিং এর ক্ষেত্রেও সেম। এখানে হচ্ছে আমরা ইউজুয়ালি শেয়ার্ড হোস্টিং ইউজ করে থাকি ওয়েবসাইটের জন্য। তো হোস্টিং এরও আবার হচ্ছে আপনার প্যাকেজ বা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে আপনার বেসিক, এটা মিডিয়াম, এটা আপনার হচ্ছে প্রিমিয়াম। সো প্রাইস কেন কম বেশি, এটা মান্থলি প্রাইস দেওয়া। ইউজুয়ালি এগুলো যখন আপনি ইয়ারলি কিনবেন আপনার সেভ হবে অনেক। মান্থলি মানুষজন কেনে না, দেখেন 56% আপনার সেভ হবে, এখানে 54% সেভ হবে। এবং প্রাইসটা কম বেশি কেন এবং পপুলার দেখাচ্ছে, এইটা মূলত বেশি চলে। প্রাইসটা কম বেশি হচ্ছে এই ফিচার্স গুলার জন্য। ঠিক আছে, এখানে আপনার কত জিবি এসএসডি আছে দেখেন, এখানে 20, এখানে আনলিমিটেড, এখানে আবার 50 জিবি। ঠিক আছে, এরকম আরো অনেক বিষয় আছে, নিচে গেলে আরো সেকশন দেখতে পাবো। এই যে এগুলো হচ্ছে তাদের ফিচার্স গুলো, যে এদের অ্যাভেলেবিলিটি কত। এটাতে আপনার হোস্টেড ডোমেন মানে 3টা ডোমেন এখানে লিঙ্ক আপ করা যায়। এগুলোতে আনলিমিটেড ডোমেন লিঙ্ক আপ করা যায়। কারণ কি, কারণ এখানে হচ্ছে আপনার ক্যাপাসিটি কম, স্টোরেজ কম। সো এখানে 3টা ডোমেন হোস্টেড করা যায়, বা ডোমেন আপনার করতে পারবেন। লাইক আপনার 1400 স্কোয়ার ফিটের একটা জায়গা আছে, এখানে আপনি 3টা দোকান দিতে পারবেন। বাট আপনার স্পেস আছে আনলিমিটেড, আপনার পুরো মাঠ দিয়ে দিচ্ছে। সো এখানে আসলে আপনি অনেকগুলো ডোমেন লিঙ্ক আপ করতে পারবেন এই হোস্টিং এর আন্ডারে। তারপরে দেখেন এখানে ডোমেন পার্ক করা যায়, আরো অনেক ফিচার্স আছে, এগুলোর উপর বেস করে এই প্রাইস গুলো ধরা হয়। এই যে এই প্রাইস গুলো এখানে নেওয়া হয়েছে। তো এগুলো এখানে গেট স্টার্টেড গেলে আপনি ইয়ারলিটা নিলে কিছু প্রসেস আছে এখানে, সব প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রসেস একটু ডিফারেন্ট। ওয়েবসাইটে গোডাডিতে একটু একরকম হবে, এটাতে আরেক রকম হবে, একটু চেঞ্জ আসবে, একটাতে এক এক রকম হবে। তো এখানে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে হয়। ডোমেনের সাথে হোস্টিং কে কি করতে হয়, কানেক্ট করতে হয়। কানেক্ট করে ড্যাশবোর্ড থেকে ডোমেন হোস্ট ড্যাশবোর্ডে যে ডোমেন হোস্টিংটাকে আমাদের একটা কানেক্ট করার পরে, মানে এই নেম চিপের ড্যাশবোর্ডে আসার পরে, কানেক্ট করার পরে আমাদেরকে একটা সি প্যানেল দেয়, মানে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে ইউজুয়ালি আমাদের কোনো কাজ নেই তেমন, খুবই অল্প স্বল্প কাজ থাকে, কিন্তু এই কন্ট্রোল প্যানেলটা মূলত হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে আহ আপনার কন্ট্রোল করে থাকে। কিভাবে, বিজনেস ম্যানেজারে কি আমাদের সবসময় কাজ আছে, ফেসবুক বিজনেস ম্যানেজারে, ফেসবুক বিজনেস হয়। ম্যানেজারে কি আমাদের মূলত অ্যাড রানের জন্য আমাদের যেতে হয়, বা পেজের স্ট্যাটাস বা এগুলো দেখার জন্য কি সবসময় প্রয়োজন আছে? না। কিন্তু সেখানে আমাদের পেজ কানেক্ট আছে, ইনস্টাগ্রাম কানেক্ট আছে, হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, আমাদের পেমেন্ট মেথড আছে, এখানে আমাদের পিক্সেল সেট আপ করা যাবে এখান থেকে। তো সবকিছু কন্ট্রোল করছে কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ফেসবুকের। কিন্তু মূলত ওখানে যে আমাদের অ্যাক্টিভিটি গুলো করতে হবে তা না, অ্যাক্টিভিটি করবো আমাদের পেজে, অ্যাক্টিভিটি করবো বিজনেস সুইটে, অ্যাক্টিভিটি করি আমরা যে অ্যাড ম্যানেজারে। কিন্তু পুরো জিনিসটা কন্ট্রোল হচ্ছে ফ্রম বিজনেস ম্যানেজার। ঠিক তেমনই একটা কন্ট্রোল প্যানেল দেয় বা সি প্যানেল দেয়, সেখান থেকে পুরা ওয়েবসাইটটাকে তারা কন্ট্রোল করে। তো এই ডোমেন হোস্টিং আপনার বিজনেসের জন্য, আপনি যদি নিজে পারচেস করতে চান, এরকম ওয়েবসাইট গুলো থেকে আপনাকে একটু রিসার্চ করে পারচেস করতে হবে, এবং ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আর ডুয়েল কারেন্সি কার্ড যার নেই, লাইক আমার ডুয়েল কারেন্সি কার্ড নেই বাট আমি ডোমেন হোস্টিং নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি টাকা দিয়েও নিতে পারেন। বাংলাদেশে বিভিন্ন ডোমেন হোস্টিং আপনার সার্ভার প্রোভাইডার আছে যারা, তারা আপনাকে, আপনি নগদ বিকাশে পে করলে তারা আপনার প্ল্যান মতন বা আপনার পছন্দ মতো আপনার প্যাকেজ আপনাকে পারচেস করে দেবে। তারা একটু লাভ নেয়, একটু এক্সট্রা কস্ট যাবে। ঠিক আছে। এবং ডোমেন দিয়ে কি করবো? ডোমেনের কাজটা ডোমেন দিয়ে আপনার যদি বিজনেস থাকে সেক্ষেত্রে অবশ্যই ডোমেন লাগবে। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি সেই ডোমেন হোস্টিং ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। যদি একজন আপনি ডিজিটাল মার্কেটার হন, অবশ্যই প্রফেশনালি আপনার ওয়েবসাইট একটা থাকা উচিত। তো এবং আপনাদের টপিকে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েশনের বিষয়গুলো আছে, মডিউল আছে না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন। তো আমি ওটা আবার ফ্রি মেথডও আছে, আমি ফ্রি মেথডে আপনাদেরকে শেখাবো। আপনারা যদি মনে করেন আমি আপাতত পারচেস করব না কিছুই, বা এখানে আমি আপাতত ইনভেস্ট করব না, আমি আগে ফ্রিলি প্র্যাকটিস গুলো করে দেখতে চাই, দেন আমি বুঝে শুনে দেন আমার মেইন ডোমেনটা বা আমার নিজের নামে একটা আমি ডোমেন কিনে নিব।
সেটাও করবেন এবং সেটাই করা উচিত। আগে আপনারা ফ্রিতে সেম ইন্টারফেস পাবেন, সেম ফিচার্স পাবেন। তো এগুলো আমি দেখাবো আমাদের সামনে, সোশ্যাল মিডিয়া পার্টটা শেষ শেষ হলে পর্যায়ক্রমে ওই বিষয়গুলো আসবে। ঠিক আছে? তো ডোমেনটা যখন আমরা কন্ট্রোল প্যানেলে যে হচ্ছে যখন ডোমেন হোস্টিংটা আমাদের কানেক্ট থাকে, তখন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যাকে বলা হয়। এরকম অনেক সিস্টেম আছে যার মাধ্যমে ওয়েবসাইটটাকে ডিজাইন ডেভেলপমেন্ট করা যায়। সো তার মধ্যে একটা হচ্ছে পপুলার সিস্টেম হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। সো এই ওয়ার্ডপ্রেসটার মাধ্যমেই কেন আমরা হচ্ছে ডেভেলপমেন্টটা শিখবো বা এসইও বিষয়টা শিখবো, কারণ ওয়েবসাইট তো কোডিং এর থ্রুতেও করা যায়, তাই না? অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু ওয়েবসাইট বিল্ডিং এর জন্য। ওয়েবসাইট বিল্ডিং এর জন্য কিন্তু অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপাতত শিখতে পারবো না এই শর্ট টাইমে, বা এটা ডিজিটাল মার্কেটারদের কাজ না। বাট ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস যে সিস্টেমটা, এটা 53% প্লাস, এক্সাক্ট রেশিওটা বলতে পারছি না রাইট নাও, ইউজার হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করছে। সো মোস্ট অফ দ্য ইউজার যে সিএমএস টা ইউজ করছে, এই টাইপের ক্লায়েন্টের চাহিদাও বেশি থাকবে, এই টাইপের ক্লায়েন্ট পাবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। দ্যাটস আমরা ওয়ার্ডপ্রেসটা দেখবো। এবং এই ওয়ার্ডপ্রেসটা যখন আপনি ইনস্টল করবেন ওই যে সি প্যানেল থেকে, তখন আপনাকে এই যে প্রোটোকল যেটা বলছিলাম এইচটিটিপিএস, এই প্রোটোকল সেকশনটা আপনাকে দেখাবে, এরকম আসবে। এটা আছে এইচটিটিপিএস। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। প্রোটোকলটা কিভাবে পিক করতে হয়, এই যে একটা প্রোটোকল, এই যে একটা এসটা বাদ দিয়ে দিলাম। এখানে পার্থক্য কি? এইচটিটিপিএস আর এইচটিটিপিএস এর সাথে ডট কম, এই দুটো থেকে যে কোনো একটা পিক করার ভ্যালু সেম। আর অনলি এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপি সাথে ডট কম, এই দুইটা পিক করার ভ্যালুও সেম। তো এই দুটো গ্রিন মার্কে রাখলাম কারণ এটা হচ্ছে পজিটিভ ভ্যালু ক্রিয়েট করে, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করে। কিভাবে? আমরা যখন ডোমেন হোস্টিং এ পারচেস করি তখন আমাকে 1 মাসের জন্য এসএসএল এসএসএল কই এসএসএল নামে একটা জিনিস আমাদেরকে ফ্রিতে দেয়, মানে সিকিউর সকেট লেয়ার। এই যে ফ্রি অটোমেটিক এসএসএল ইনস্টলেশন, এই ফ্রি এসএসএলটা আমাদেরকে দিবে প্রথম মাসে, ডোমেন হোস্টিং এর সাথে আমাদেরকে ফ্রিতে দিবে ওরা। তো এটা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি বাড়ায়। আগে এখানে আমাদের একটা লক সাইন দেখাইতো না, এই যে এখানে এখন ক্লিক করলে চলে আসছে কানেকশন ইজ সিকিউর, তাই না? কারণ এখানে আমাদের এইচটিটিপিএস আছে। সো আপনার এসএসএল ইনস্টল কিনা সেটা আপনি বুঝবেন যদি আপনার এ দুটো প্রোটোকল কোথাও দেখেন, এই দুটো। তো নেম চিপের প্রোটোকলটা দেখেন এইচটিটিপিএস এর সাথে www ডট আছে, আর ইশিকোনারটাতে অনলি এইচটিটিপিএস আছে। তাহলে এই এই দুটোরই এক্সাম্পল ম্যাচ করে গেল এটার সাথে। তার মানে তারা কি নিয়েছে, এসএসএল আছে, ইনস্টল করা আছে, এবং এভরি ইয়ারে এসএসএলটা রিনিউ করতে হয়। আর যেই ওয়েবসাইটে এসএসএল নাই তাদের এখানে এই অ্যাসটা পাবেন না, এবং এই অ্যাস গুলা ছাড়া যাদের এসএসএল থাকবে না তারা এইটাও নিতে পারবে না চাইলে। তো এটা যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন এটা চুজ করা যায়, এবং এখানে আসলে দেখাবে কানেকশন ইজ নট সিকিউর, এবং এটা রেড মার্ক দেখাবে, অ্যালার্ট দেখাবে যে এই সাইটটা আপনার জন্য সেফ না, এরকম দেখাবে। তো সেফ না এরকম দেখাবে। তো এটাই হলো এসএসএল, এটাই হলো নেগেটিভ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসএসএল নাই। তো এসএসএল না থাকাটা আসলে নেগেটিভের কি বিষয় আসে আসে যায়। সো আমাদের অনলাইনে বিভিন্ন জায়গায় আমাদের কার্ড ডিটেলস অ্যাড করতে হয়, তাই না? যেমন আমি নেমচিপ থেকে যদি ডোমেন হোস্টিং পারচেস করি বা রিনিউ করি, আমার কার্ড ডিটেলস অ্যাড করতে হবে না? সো কার্ড ডিটেলসটা যখন অ্যাড করব থার্ড পার্টি ওয়েতে,
হ্যাকাররা আমার এই ডেটা চুরি করতে পারে, আপনার ডেটা হ্যাক করতে পারে। যখন ওই ওয়েবসাইটে এসএসএল থাকে তখন এক্সট্রা সিকিউরিটি লেয়ার ক্রিয়েট হয় ওই ওয়েবসাইটে। তখন কি করতে পারে না, থার্ড পার্টি ওয়ে গুলো কোনোভাবে আপনার ডেটা নষ্ট করতে পারে না, বা ডেটা আপনি ওই ডেটা প্রোভাইড করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। বুঝেছেন? সো এই কারণে এই যে আমাদের শিখুন ওয়েবসাইটে শুরুতে দেখছি একটা প্রোটোকল, দেন এটা হচ্ছে ডোমেন নেম অনলি শিখন, দেন .com হচ্ছে এটা আমাদের ডোমেনের একটা টিএলডি ডোমেন, সেটা সাইন। .com তো হচ্ছে একটা টিএলডি ডোমেনের সাইন, একটা এক্সটেনশন। ঠিক আছে? তো এখন যখন একটা নিউ বিজনেসের জন্য যখন আপনি ডোমেন রিসার্চ করবেন, ডোমেন রিসার্চ করার পরে রিসার্চ করতে আপনার বেশ কিছু বিষয়ে আপনাকে একটু আহ সতর্ক থাকতে হবে, যে বিষয়গুলো আমি আগেও বলেছি, একটু আগে বললাম, এখন আবার আসবে। যে আমার একটা ইউনিক নেম নিতে হবে, নেমটা ইউনিক হবে, যে নামটা আনকমন মানে কমনলি আমরা শুনে থাকি না, সেই নামটা ইউনিক, এবং যেটা ইজি অ্যান্ড মেমোরেবল নেম যেটা বলা হচ্ছে, মানে যেটা উচ্চারণে সহজ, যে সকল ক্যাটাগরি অফ পিপুল এর নামটা সহজেই উচ্চারণ করতে পারে। এমন একটা আপনি কঠিন জটিল নাম দিলেন যেটা উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে, এই টাইপের নেম না। হ্যাঁ, উচ্চারণে সহজ, এবং যেটা উচ্চারণে সহজ সেটা অটোমেটিকলি মেমোরেবল হয়ে যাবে, সবার মনে থাকবে। ডোমেন ক্যারেক্টার মানে ডোমেনের নেমের ক্যারেক্টার লেন্থ হবে ম্যাক্সিমাম 63, বাট আমরা সর্বোচ্চ ক্যারেক্টার পর্যন্ত রিচ করব না। যত শর্ট হবে নেম তত সুইট হবে। নাম ট্রাই করবো শর্ট রাখার জন্য। অ্যান্ড ডোন্ট ইনক্লুড হাইফেন, হাইফেন বলতে কোনো স্পেশাল ক্যারেক্টারই আমরা ইউজ করব না। অ্যাভয়েড নাম্বার ইন ডোমেন। তো আমি ইউজার নেমের ক্ষেত্রে এই কথাগুলো বলেছি আপনাদেরকে। হ্যাঁ। ইউজার নেমের ক্ষেত্রে বলেছি না যে ট্রাই করবেন যে কোনো স্পেশাল ক্যারেক্টার না রাখতে, নাম্বার না রাখতে, কারণ ইউজার নেমটা তো আমাদের ইউআরএল এ সেট হয়ে যায়। সো ডোমেনটাও তো ইউআরএল ওয়েবসাইটের। সো এগুলো প্রফেশনাল না, এবং গুগল আসলে এ ধরনের ডোমেন গুলাকে পছন্দ করে না। দেন তো বললামই যে ডোমেনটা কিভাবে আমরা জেনারেট করবো, ও জেনারেট করাটা বলি নাই, অ্যাভেলেবিলিটিটা দেখবো ম্যাম ডোমেন। হ্যাঁ, ম্যাম আমরা যদি নাম্বার না রাখি তাহলে তো হচ্ছে না। এই যে ডোমেনের ক্ষেত্রে হ্যাঁ, নাম্বার না অনেক রাখলে ধরুন হচ্ছে না। সময় আমরা হচ্ছে না। আমরা যখন ইউআরএল যখন আমরা করি তখন তো নাম্বার না রাখলে তো হয় না, কারণ ইউজার ইউনিক। নেমে জি। কারণ অ্যাভেলেবেল না। তাহলে তাহলে আপনার এগুলি নামটা খুবই কমন আমরা একটা নাম যতক্ষণ নিয়ে একটু ট্রাই করবেন, আমরা ইউনিক। যতক্ষণ না নাম্বার নাম্বার দিচ্ছি না ততক্ষণ মানে নিচ্ছে না, কারণ একটা না আমি আপনি অনেকটা কি ট্রাই নামে করি দিয়েছেন? প্রত্যেক আমার নামে দিয়েছি। তারপর হচ্ছে আমি একটা করছিলাম, এটা হচ্ছে অর্গানিক ফুড। এই ক্ষেত্রেও মানে নাম্বার না দিলে হয় না। আপনার ইউনিক হচ্ছে না ভাইয়া, ইউনিক না হলে হবে না তো। লাইক আপনি হচ্ছে দিয়েছেন ম্যাম শুধু আমার শফিউল শফিউল আলম। শুধু আমার ক্ষেত্রে না, এখানে বাকি যারা আছে আচ্ছা ওনাদের আমি ক্ষেত্রে বলি, হয়েছে। আচ্ছা আমি একটা সলিউশন দিই কিভাবে আরো ইউনিক হবে। ইউনিক হওয়ার জন্য রিসার্চ করা লাগে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ব্রেন স্টর্মিং করতে হয়। প্রথমে ব্রেন স্টর্মিং করতে হয়, দেন নাম্বার টু তে রিসার্চ করতে হয়, নাম্বার থ্রিতে হচ্ছে চ্যাট জিপিটিরও হেল্প নিতে হয়। লাইক হচ্ছে শফিউল আলম, তারপরে এখানে আরো যে নাম আছে, ফারহানা, ফারজানা। ঠিক আছে, এই নামগুলা কি সুপার কমন না? বর্ষা রহমান, এগুলো কি খুব আনকমন নাম? মানে বাংলাদেশে আমাদের কিন্তু নামগুলো কিন্তু একই নাম ঘুরে ঘুরে ফিরে সবার ঘরে ঘরে আছে। সো সবাই তো সোশ্যাল মিডিয়াতে আছে অলমোস্ট। তো এই কারণে আমার নামটা আপনি এক্সাক্ট পাচ্ছেন না, তো একটু মডিফাই করেন নামটাকে। লাইক হচ্ছে আমি দিলাম হচ্ছে লার্ন উইথ আয়েশা, লার্ন উইথ বর্ষা, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম যেটা আমার মাথায় ইনস্ট্যান্ট আসে। তো এরকম আরো বেশ কিছু হতে পারে করে না? মানে একটু ডিফারেন্ট টাইপের নামটা, ওই নামটা থাকবে হ্যাঁ, আগে পরে মিলে আপনাকে মেনশন করবেন, বাট ওইটা একটু ইউনিক করেন নামটা, যে গ্রো উইথ ফারহানা। মানে গ্রো উইথ ফারহানা মানে মানে তার বিজনেসকে গ্রো করতে বলছে। এখানে ইনডিরেক্টলি ইন্ডিকেট করছে টু গ্রো, যাদের বিজনেস আছে তাদেরকে, যে গ্রো উইথ ফারহানা। তো এভাবে নামগুলো যদি আপনি একটু ব্রেন স্টর্মিং করেন, একটু রিসার্চ করেন যে অন্যরা কি কি শুধু নিজের নামকে এভাবে দিচ্ছে কিনা, যেহেতু আমার নামটা আনকমন,
হচ্ছে, বা কমনলি আমি পাচ্ছি না। অথবা আপনি চ্যাট জিপিটির হেল্প নেন, অসংখ্য আইডিয়া দিবে। আপনার নামটা জাস্ট খালি সিম্পলি দেন চ্যাট জিপিটিতে, মাই নেম ইজ এটা, and to create a social media account as a digital marketer I need unique profile name ideas, এটা লিখে সার্চ করেন, দেখেন অনেক এরকম ধরনের আইডিয়া দিয়ে দিবে আপনাদেরকে। তাহলে কি পাবেন না? ইউজার নেম অবশ্যই পাবেন। ম্যাম আমি সার্চ করেছিলাম কিন্তু দিয়েছি, পরে হয় নাই। ইউনিক না তবুও কেউ নিয়ে ফেলছে। মানে ইউনিক দেয় না, নিজের নামটাই দিচ্ছে শুধু। হ্যাঁ, চ্যাট জিপিটি উল্টাপাল্টা কথা বলে এখন আবার। উল্টা মানে পাল্টা বলে? বলুন তো বলুন। আমি বলি যে ওনাকে মানে একদম উল্টাপাল্টা কথা বলবে না, কিন্তু ঠিক আছে বলবো না এরকম বলে আবার বলে দেয়। আচ্ছা, তো নামের ক্ষেত্রে এরকম করতে? না, যে কোনো একটা কিছু ভালো করে জিজ্ঞেস করলে ভালো করে মানে ঠিক করে বলে না সে, মানে আচ্ছা, অনেক অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা বলে। এটা তা আমি তারপর বলি যে এ কারণে আমি তো বলি যে আমাদের উল্টাপাল্টা এ কারণে আমাদের ব্রেনটাকে আগে অ্যাক্টিভ থেকে রাখতে হবে। হ্যাঁ, কারণ দেখা যাবে যে কিছু আগে জিনিস তারা এত সুপার ভাবে আহ, আমাদেরকে প্রেজেন্ট করবে, যেটা দেখে মনে করেন যে আমরা টোটালি তাদের ফ্যান হয়ে যাব, বা আমার ব্রেনটাকে কাজেই লাগাবো না। এবং এই যে উল্টাপাল্টা যখন কাজগুলো করবে, যেগুলো যদি আপনি ধরতে না পারেন, তখন তো বিপদে পড়তে হবে, তাই না? এই কারণে আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এবং তার থেকে যতটুকু পারি আইডিয়া নিতে। উল্টো পাল্টা কি আসলেই করে? আহ অনেক সময় দেখা যায় যে আপনার ওই পেজে, এক পেজে যদি অনেকগুলো বিষয় সার্চ করা হয়, তখন তারা দেখা যায় যে ওই আগের জিনিস পরের জিনিস মিলায় ফেলে। এই কারণে ট্রাই করবেন প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় নিউ চ্যাট নিয়ে নিয়ে কাজ করার জন্য। আলাদা আলাদা ভাবে 10টা প্রশ্ন হ্যাঁ, বললে 10টা হ্যাঁ, যখন যেটা করবেন প্রত্যেকটা বিষয় আলাদা করবেন, বা আপনাকে আহ, আসছে না আপনার মন মতন, আপনি যত ধরনের প্রম্পট দিচ্ছেন আসছে না, তখন আবার নিউ চ্যাটে যান, ওই চ্যাটে আর ট্রাই করেন না। এই প্রম্পট গুলো দিয়ে ওই চ্যাটে আর ট্রাই না করে আবার নিউ নিউ চ্যাট ক্রিয়েট করে তখন আবার করবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। ওকে। তো এই ডোমেন জেনারেটরের বিভিন্ন সাইট আছে, বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি ডোমেনের নেম জেনারেট করতে পারবেন। তো ম্যাম। আমরা মূলত আজকে, হ্যালো হ্যাঁ, আর ম্যাম, কিছু? এখন জি জি এখন হচ্ছে আমরা যেহেতু অনেক সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট আছে, তো আমরা ইউজার নেম গুলো আমরা এক করার জন্য হুম, মানে সেম ইউআরএল আমরা এক করার, জি আমরা মানে ওই যে নাম্বার ইউজ করছি, বিশেষ করে আমি হচ্ছে 1 2 3 4 পর্যন্ত ইউজ করছি আমার নামের পরে শফিউল আলম শফি এটা দেওয়ার পরে। এটা কিন্তু যেহেতু প্রফেশনাল না ভাইয়া, হ্যাঁ, এটা কিন্তু মোটেও প্রফেশনাল না। আমি এখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এটা এক করার জন্য আর কি এটাই করলাম। এখন কি এটা চেঞ্জ করে ফেলবো হ্যাঁ, মানে চেঞ্জ করে যদি ইউনিক নাম বের করতে পারেন চেঞ্জ করে নেন। যে চিন্তা যেহেতু করে বা আমাদের অপশন দিয়েছে তারা চেঞ্জের জন্য, তাহলে আমরা এটা কেন এক্সপ্লোর করবো না? আমার 6 মাস এই নাম ভাল লাগছে, আর 6 মাস পরে আমি নামটা আর এটা ভাল লাগছে না, আমি চেঞ্জ করতেই পারি। ঠিক আছে, কিন্তু এমন ভাবে এতটা চেঞ্জ করবো না যে আমার আইডেন্টিটি ক্রাইসিসে আমার ভুগতে হয়। লাইক আমার নামটাই টোটালটা চেঞ্জ করে দিলাম, যে আমার কিছুই নাই নামের অংশ বিশেষ এখানে, এরকম না আর কি। ঠিক আছে, যে আমার 6 মাস ধরে মানুষজন একটা নামে জানছে, এখন টোটালি চেঞ্জ হয়ে গেল। আর নামটা তো আসলে ঠিক আছে, নামটা তো আপনার চেঞ্জ করতে হবে না, ইউজার নেমটাই তো মূলত হচ্ছে আপনার প্রবলেমটা, তাই না? অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার নামটা হয়তো চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, ইউজার নেমটা আপনি চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, আপনি দিলেন ইউজার নেমে দিলেন লার্ন উইথ শফিউল আলম, তাহলে আপনার প্রোফাইল নামে আছে শফিউল আলম, সেটা কিন্তু আপনার ইউআরএল এ থেকে গেল, তো ওইটাই বুস্ট করবে। ঠিক আছে, সো নামটাও চেঞ্জ না করলেও চলে, অনেক ক্ষেত্রে ইউজার নেমটা জাস্ট চেঞ্জ করে দেন, যেন মেইন অ্যাকাউন্টের নামটা আপনার ইউজার নেমে থাকে। ওকে। ওকে। তো ঠিক আছে। এখন আমরা রিসার্চ করব কাকে? নিউ ডোমেন কি রিসার্চ প্রয়োজন আছে? নিউ ডোমেন তো রিসার্চের প্রয়োজন আছে, নাম থিঙ্কিং করব, বের করব, অ্যাভেলেবিলিটি চেক করব, কিন্তু আমরা মূলত রিসার্চ করব আজকে এক্সপায়ার্ড ডোমেনকে। এক্সপায়ার্ড ডোমেন দ্যাট মিনস লাইক কোন ডোমেন মানুষ 2 মাস 6 মাস বা 1 বছর 2 বছর কাজ করেছে, কাজ করার পরে সে আর ওইটা ইউজ করছে না, ডিলিট করে দিয়েছে, বা সে রিনিউ করেনি, বা তাদের বিজনেসটা তারা আর এখন হোল্ড করছে না, তখন ওই বিজনেস গুলা কি হয়, ওই বিজনেসের বিজনেস হয়তো আছে ফিজিক্যালি, ওই ডোমেন গুলা এক্সপায়ার হয়ে যায়। সো এক্সপায়ার ডোমেনের ভ্যালু কেমন? এক্সপায়ার জিনিসের তো আসলে আমাদের কাছে ভ্যালু নাই, তাই না? এক্সপায়ার জিনিসগুলো আমরা কি করি? ফেলে দিই, ফেলে দিই ভ্যালুলেস বা থিং।
তো স্টকে রেখে দেই। হ্যাঁ, তো এই এক্সপায়ার জিনিস নিয়ে আবার আমাদের রিসার্চ কেন করতে হবে? কারণ ডোমেনের ক্ষেত্রে ডোমেনটা যখন এক্সপায়ার্ড হয় তখন সেটা ভ্যালু, এক্সপায়ার্ড হলেও তার ভ্যালু আরো বেড়ে যায়। কিভাবে বাড়ে? কারণ আমরা যখন ডোমেনটা পারচেস করব, পারচেস করার সময় ডোমেনের একটা অথরিটি লেভেল দেয় গুগল থেকে, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএ। এই অথরিটি লেভেলটা ডিফল্টে কত থাকে জানেন? ডিফল্টে থাকে 1। তো আমি একটা ডোমেন পারচেস করেছি যেটার অথরিটি লেভেল ডিফল্টে থাকে 1। কতর ওয়ান মধ্যে? মানে কি? 100-র মধ্যে থাকে। 100-র মধ্যে এর স্কোর 1। স্কোর, এটা তার ক্রেডিট। মানে সে, তার জন্ম আজকে হলো, আমি আজকে তাকে পারচেস করলাম, সে 0.1 নিয়ে, অথবা ধরেন যে সে 100-র মধ্যে 1, হ্যাঁ 100-র মধ্যে 1 পয়েন্ট নিয়ে সে তার জার্নি স্টার্ট করবে। আর আরেকটা বিজনেস 2 বছর কাজ করলো, এবং কি কাজ করলো 2 বছর? তার ওয়েবসাইটে সে কন্টেন্ট দিল, ওয়েবসাইটে সে এসইও করলো, ওয়েবসাইটের যত অ্যাক্টিভিটি গুলো আছে সামনে আমরা করব, এই কাজগুলো যখন সে করলো, একটা ডোমেন বা একটা ওয়েবসাইট, এই অ্যাক্টিভিটির উপর বেস করে ডোমেন অথরিটি বাড়ে, ডোমেনের এইজ বাড়বে, এইজের উপর বেস করে অথরিটি লেভেল বাড়াবে। সো ডে বাই ডে এই অথরিটি লেভেলটা বাড়তে থাকে। তো মনে করেন যে জুনুন মজুমদার ভাই 2 বছর একটা বিজনেস করছিল যেটার অথরিটি লেভেল হয়ে গেছে 20 সাপোজ। তো এই ডোমেনটা উনি আর ডিলেট করে দিয়েছে বা উনি আর ইউজ করছে না, ফেলে দিল, লাইক ধরেন ডোমেনটা। সো ডোমেনটা আবার আর আরেকজন পারচেস করার জন্য সেটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। যে উনি ডিলেট করে দিয়েছে, ডোমেনটা আর ইউজ করছে না, তাহলে এটা রিসেল হবে ডোমেনটা, এবং আরেকজন পারচেস করতে পারবে। তো এই ডোমেনটা পারচেস করলো দ্বিপদ। সে কি করলো? এই ডোমেনটা পারচেস করলো, তার ডোমেন অথরিটি 20। অন্যদিকে আমিও সেম একটা বিজনেস করব, আমিও অন্য একটা ওই ক্যাটাগরির একটা ডোমেন পিক করলাম, এবং আমার অথরিটি লেভেল 1। সো দুইজনই হচ্ছে আমরা একই ইয়ার থেকে বা একই মান্থ থেকে আমরা বিজনেসটা স্টার্ট করেছি, বিজনেসটা স্টার্ট করেছি। সো সো গুগলের র্যাঙ্কিং এর দিক দিয়ে বা বিজনেসের পারফরমেন্সের দিক দিয়ে কে এগিয়ে যাবে? ম্যাম। অবশ্যই, 20 অবশ্যই ডোমেন দ্বীপের ওয়েবসাইট এগিয়ে যাবে কিন্তু। ম্যাম ডোমেন ডোমেন অথরিটির ক্ষেত্রে তো আমরা প্লাস পয়েন্ট থাকবো এরকম হলে, কিন্তু ওখানে তো স্প্যাম স্কোর আছে না, এটা তো বেশি থাকবে উনি যেহেতু। সেটাই তো আমরা রিসার্চ করে বের করবো, যে যে ডোমেনটা আমাদের জন্য ভালো না, গুগলের রুলস ব্রেক করেছে যেসব ডোমেন, তাদেরকে তো আমরা পিক করবো না। সেটার জন্য তো আমরা এই রিসার্চ প্রক্রিয়ায় যাব এখন। তাহলে অলরেডি যে একটা হচ্ছে পুরোনো ডোমেন কিনেছে, বা সেটার অথরিটি লেভেল একটা আছে, যেটা আমার বিজনেসটাকে দ্রুত গ্রো করতে সাহায্য করবে। তো অনেক ক্লায়েন্ট এই ডোমেন গুলা পছন্দ করে বা এই ডোমেন গুলা নিতে চায়। তো সেই ডোমেনটাই আমরা আজকে রিসার্চ করবো। যেমন ভাইয়া যেটা বলতে চাচ্ছিল সেটাতে যাব, যে ডোমেন অনেকগুলো থাকে যেটা গুগলের চোখে ডোমেনের রেকর্ড ভালো না। সো সেগুলো অ্যানালাইসিস করে আমরা ডোমেনটা পিক। সো এক্সপায়ার ডোমেন রিসার্চ করবো আমরা এই সাইট থেকে, expiredomain.net। এখানে আপনাদের সাইন আপ হইতে হবে, সাইন আপ হয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট। এখানে সাইন আপ হওয়া তো আর দেখাবো না, আপনারা সাইন আপ উইথ গুগল দিয়ে বা যা দেখায় সাইন আপ হয়ে যাবেন। আমি লগ ইন হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, কোড চাচ্ছে, কোড কোন মেলে পাঠাইছে? আচ্ছা, এটা আমি ড্যাশবোর্ডটাতে চলে আসছি expiredomain.net এর। সো এখানে ডোমেন সার্চ, সো আপনি স্পেসিফিক কোনো নাম দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনি একটা নিশ লিখে, নিশের নাম লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে? তো আমাদের দিলাম, আমাদের নিশটা হচ্ছে পেট নিশ। আমি পেট দিয়ে এখানে সার্চ করলাম, আমাকে ডোমেন দেখাবে। কয়টা ডোমেন এখানে? 20 লক্ষ প্লাস ডোমেন লিস্ট চলে আসছে।
সো এখানে আমার ফিল্টারিং করা ছাড়া আমি আমার গুড ডোমেনটা আমি এখান থেকে পিক করতে পারবো না। ফিল্টারিংটা কিভাবে করব দেখেন, এখানে ডট জিডি ডট টিসি এই এক্সটেনশন ওয়ালা ডোমেন দিয়ে কি হবে, তাই না? সো আমরা এখানে চলে যাব শো ফিল্টার অপশনে। শো ফিল্টার অপশনে এসে এখানে আমরা অনলি পিক করবো ডিলেটেড ডোমেন, যেগুলো ডিলেট হয়ে গেছে, যেগুলো আমাদের পারচেস করাটা আমাদের জন্য ইজি হবে। ডিলেটেড ডোমেন, দেন হচ্ছে অ্যাডিশনাল সেকশনে আসার পরে ডট ডোমেনের হচ্ছে টিএলডি কি, আমরা অনলি ডট কম ডোমেনটা নিব, অনলি ডট কম। দেন হচ্ছে এখানে আর কিছু করব না, ফিল্টারিং অনেক ফিল্টারিং আছে, দরকার নাই। এসইও ম্যাজেস্টিকে যাব, ম্যাজেস্টিকে আসার পরে সাইটেশন ফ্লো, ট্রাস্ট ফ্লো, এটা পরে আমরা যখন যাব এসইও পারপাস সেকশনে তখন এগুলো জানবো যে এটা ওয়েবসাইটের একটা হচ্ছে পজিটিভ রেজাল্ট। এটা যত বেশি হয় তত ভালো, তবে এটা মিনিমাম 7 থেকে স্টার্ট থাকলে মোটামুটি এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো আমি এই 4টা ফিল্টারিং করলাম। 4টা ফিল্টারিং করার পরে যে নিচে অ্যাপ্লাই ফিল্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই 20 লক্ষ প্লাস থেকে মাত্র 1439টা সে আমাকে ডোমেন আমাকে প্রোভাইড করেছে, আমি যেন এখান থেকে পিক করি। সো এখানে দেখেন ডোমেন নামগুলো যে আসছে, আমি বলেছি যত শর্ট হয় তত সুইট হয় এবং তত মেমোরেবল হয়। হ্যাঁ, এবং দেখেন এগুলো মোটামুটি লং নেম এবং আপার কেস ইউজ করেছে, ডোমেন গুলা ইউজুয়ালি লোয়ার কেজে থাকবে যে ফরম্যাটটা আমরা জেনে আসছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা শর্ট এবং লোয়ার কেজে আছে, হ্যাঁ, এবং একটু ইউনিক মনে হয় এই টাইপের নামগুলো আমরা নেওয়ার দেখার চেষ্টা করব। এবং মিনিংফুল, মিনিংফুল হলে তো ভালো, একদম মিনিংই নাই এমন কিছু আমরা নিব না এখান থেকে। তো লাইক এইটা একটা শর্ট নেম আছে, এই নামটা যদি আমি এখান থেকে পিক করি, হ্যাঁ এটা দেখাচ্ছে গোড্যাডি থেকে কেনা যাবে $25 এরকম দেখাচ্ছে, তারপরে ওখানে যে চেক করে দেখতে হবে আবার। ঠিক আছে, এটা আবার চেক করে দেখতে হবে। সো আমি এটা এখান থেকে কপি করলাম নামটা, আমাকে চলে যেতে হবে একটা এক্সেল ফাইল নিব। ক্লায়েন্টকে যখন ডোমেন রিসার্চ করে প্রোভাইড করবেন তখন আপনাকে এক্সেল ফাইল বা গুগল শিটে প্রোভাইড করতে পারলে ভালো। তো অনেক সময় ক্লায়েন্ট বলবে, ওয়েট, সেকশন গুলো একটু বড় করে নিই, বুঝতে পারেন। আমি এখানে জাস্ট আমার নিশটা লিখে রাখলাম, ঠিক আছে। এখানে আপনারা সিরিয়াল নাম্বার দিতে পারি, তারপর এখানে থাকবে ডোমেনের ইউআরএল, ঠিক আছে। দুটো সেকশন একটু বোল্ড করে দিবেন, মানে ফরম্যাটিংটা আসলে নিজের কাছে, আপনি কিভাবে ফরম্যাটিং করবেন। এটা মিডিল মিডিল অ্যালাইনমেন্টে রাখলাম। ক্লায়েন্টকে যে কোনো ফাইল, যে কোনো প্রজেক্ট আপনি যদি ইউনিক ওয়েতে বা প্রফেশনালি বা নিট অ্যান্ড ক্লিন আপনি যদি ফরম্যাট করে দিতে পারেন, ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হয়ে যাবে, কারণ তার কাছে দেখতেই ফাইলটা ভালো লাগবে। এক্সপায়ার ডোমেন রিসার্চ, এটা ক্যাপিটাল ফর্মে রাখলাম। ওকে, দেন হচ্ছে আপনি কালার ইউজ করতে পারেন, এত বেশি কালার ইউজ করবেন না যেটা চোখে লাগে, লাইক এই যে এরকম রেড কালার অনেকে ইউজ করেন, এরকম ইয়েলো ইউজ করেন, এগুলো করবেন না। লাইট কালার, লাইট কালার রাখলাম। এবং এখানে আবার ব্ল্যাক টেক্সট ভালো লাগছে না, আমি একটু টেক্সট কালারটাও চেঞ্জ করে দিই, হোয়াইটে নিয়ে আসি, অথবা ব্ল্যাকেও রাখতে পারেন। ওকে, সো সিরিয়াল নাম্বার, তো এটা একটু ডার্ক দিই কারণ এখন আবার দেখা যায় হোয়াইটটা বোঝা যাচ্ছে কম। এটা একটু ডার্ক, এটা একটু এরকম রাখুন। এখান থেকে সিরিয়াল দিয়ে দিবেন, আপনাকে ক্লায়েন্ট বলে দেবে যে আমার 8টা 10টা বা 15টা যে কয়টা তার প্রয়োজন হয়, আপনি তার নিডস ওয়াইজ প্রোভাইড করবেন। তো আমি যে ডোমেনটা কপি করলাম সেটা হচ্ছে এইটা। সো এই এই যে ডোমেনটা এক্সপায়ার, সো এটার আপনি অবশ্যই ক্লায়েন্টকে কি করবেন, এভাবে ডিরেক্ট দিতে পারবেন না, আপনাকে কিছু বিষয় রিসার্চ করতে হবে। এখানে কোন কোন বিষয় আমরা রিসার্চ করব, লিঙ্ক দিয়ে দিচ্ছি।
এই লিঙ্কগুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে বেশ কিছু বিষয় রিসার্চ করব। প্রথমত, যে আসলে আমি এক্সপায়ার ডোমেনটা নিতে চাচ্ছি কেন বলেন তো? প্রথমত, কোন পারপাসে আমি এক্সপায়ার ডোমেনটা পিক করতে চাচ্ছি বলেন? ওকে, সো দুইটা সাইট দিয়েছি। তো প্রথমত কিসের কিসের আশায় আমরা এক্সপায়ার ডোমেনটা নিতে যাচ্ছি বলেন? একটু আগে তো বললাম। কম প্রাইসে আছে, জি। আপনার প্রাইসটা যাতে একটু কম না হয়। না, প্রাইসটা কমের জন্য না। প্রাইস তো নতুন ডোমেনেরও প্রাইস কম হবে। আমি আমার নামে ডোমেন নিয়েছি আমি $12, রিনিউ করি $14। নতুন ডোমেন, প্রাইস কমের জন্য না। আপনি এক্সপায়ার ডোমেনে অনেক সময় অনেক হাই প্রাইসিং ডিমান্ড করতে পারেন। কেন ডোমেন নিচ্ছি বলেন? অথরিটি। হ্যাঁ, ডোমেন অথরিটি। অবশ্যই ডোমেন অথরিটি। যে আমি যেন একটু ভালো ডোমেন অথরিটি ওয়ালা সাইট পাই, আমার ডোমেন অথরিটি লেভেলটা যাতে বেশি থাকে, দ্যাটস ওয়াই আমি এক্সপায়ার ডোমেন নেবো। সো এই সাইট গুলা থেকে আপনি হচ্ছে ডোমেন অথরিটি চেক করতে পারবেন। এই যে ডিএপিএ চেকার, এখানে ম্যাম, উম, হুম, আপনি যে টেমপ্লেট গুলো থেকে দেখাচ্ছেন এগুলো কি আমাদেরকে দিয়ে দিবেন? এটা এটা না, এটা না। ওই যে যে শিট গুলো তৈরি এটা করছেন এটা মানে এগুলা তো দরকার নাই, প্রয়োজন হলে দিব। আপনার স্ক্রিনশট রেখে দেন, তাহলে আপনাদের ফাইল সাইজও কম হবে। ক্লাসের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর প্রয়োজন হলে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, আচ্ছা। এখন যে লিঙ্ক গুলো দিচ্ছেন এগুলো তো হ্যাঁ, জুমের বক্সে না, ওখান থেকে তো হ্যাঁ, এখন জুমের চ্যাট বক্স থেকে আপনাদের এখানে আপাতত কপি করে রাখেন, এবং অসংখ্য ওয়েবসাইটের লিংক, অসংখ্য লিংক প্রোভাইড করা হবে টোটাল কোর্সে। আপনারা একটা এক্সেল ফাইল বানিয়ে নেবেন, সিরিয়াল নাম্বার দিবেন, ইউআরএল রাখবেন, আর এখানে কি পারপাসে ওই লিঙ্কটা ইউজ করতে হয় পারপাসটা লিখে রাখবেন। এটা বেশি কিছুদিন না, আপনি কিছুদিন কাজ করলে আপনার অটোমেটিকলি লিঙ্কগুলোর কথা আপনার মনে থাকবে। আপনার সহজে আহ করতে হবে না, মানে খুঁজতে হবে না, বা আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন, অথবা এইভাবে বুকমার্কও করে রাখতে পারেন। ঠিক আছে? নোট নোট করে রাখলেও তো হয়, কোনো খাতা বা হ্যাঁ, ইয়াতে। অনেক ওয়ে আছে। খাতাতে আসলে তো আমরা ডিজিটাল ওয়েতে যাব, খাতাতে নোট করতে গেলে তো ঝামেলা। আচ্ছা, ঠিক আছে। বুকমার্ক করে রাখবেন। ম্যাম, টেমপ্লেট গুলো মেসেঞ্জারে দিয়ে দিলে ভালো হয় একটু। ঠিক আছে, এটা কোর্স শেষে দিব। আপাতত স্ক্রিনশট দিয়ে আর লিঙ্ক দিয়ে চালাবেন। তো এইটা যে দিলাম ডিএ চেকার, এখানে একসাথে 50টা ইউআরএল দেখেন। আপনি একসাথে 50টা ইউআরএল এর ডোমেন অথরিটি চেক করতে পারবেন। তো এখানে যদি আমরা একটা রোবট দেই, চেক অথরিটি দেই, এখানে আমাকে দেখেন ডোমেন অথরিটি দেখাচ্ছে এটার কত, পেজ অথরিটি দেখাচ্ছে, সাথে আরেকটা স্কোর দেখাচ্ছে স্প্যাম স্কোর। সো আমি স্কোর গুলো জাস্ট আগে পিক করি, দেখছেন কত অথরিটি ওয়ালা ডোমেন, তাই না? এটা দেখে তো আপনারা খুশি হয়ে যাবেন, আপনারা দেখেই তো খুশি হয়ে যাবেন। ডিএ 51, বাহ, তাহলে শুরুতে আমার বিজনেস স্কোর 51 100-এ, বিশাল ব্যাপার না? খুবই খুশির বিষয়। এবং পেজ অথরিটি মানে ওয়েবসাইটের পেজ গুলাতেও একটা অথরিটি লেভেল দেয়, যেটা এখানে দেখাচ্ছে 34। তাহলে এই পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি এই দুইটাই কি আমার ওয়েবসাইটের পজিটিভ ডেটা। এটা যত বেশি হয় তত বেশি ভালো। এবং ডোমেন অথরিটি আমরা মিনিমাম 10 থেকে যেগুলো আছে সেগুলো আমরা ক্লায়েন্টদেরকে অলওয়েজ সাজেস্ট করবো। সো 51, সো এটা তো ক্লায়েন্টকে সাজেস্ট করাই যায়, তাই না? কিন্তু তারপরে আর একটা স্কোর আছে, সেটা হচ্ছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর মানে কি বলেন? স্কোর হলো এটা হচ্ছে এটা এতবার গুগলের মানুষ নিয়ম রিপোর্ট করছে। লঙ্ঘন করেছে না। হ্যাঁ, এটা হচ্ছে খারাপ আমল নামা। এটা তারা খারাপ আমল নামা, এই দুটো হচ্ছে ভালো আমল নামা, ঠিক আছে? তো এখন স্প্যাম স্কোর 60 অনেক বেশি। স্প্যাম স্কোর আমাদের যদি সর্বোচ্চ 10-এর ভিতরে থাকবেন, বা 0 হলে সব থেকে ভালো, বা 1 থেকে 5-এর মধ্যে হলেও এটা অ্যাকসেপ্টেবল হতো। বাট এটার
স্প্যাম স্কোর এত বেড়েছে কারণ সে গুগলের রুলস ব্রেক করে অ্যাক্টিভিটি করেছে বিভিন্ন ধরনের। এটা যারা এরকম আপনার রিসার্চ আর কি, এটা কি কি থাকবে, স্প্যাম, তারপরে পেজ, এগুলো সবকিছু মিলে দিলে এটাকে রিসার্চ করে তারপরে আমি ডোমেন এন্টার করবো। তাহলে গুগলের রুলস ব্রেক করে যখন কোনো অ্যাক্টিভিটি করা হয় একটা ওয়েবসাইটে, তখন তাদের স্প্যাম স্কোরটা অটোমেটিক্যালি বাড়তে থাকে। সো এটা ক্লায়েন্ট যেহেতু একটা নিউ বিজনেস নিয়ে শুরু করবে, সো আমি তো অবশ্যই ট্রাই করবো জিরো স্প্যাম স্কোর ওয়ালা একটা ওয়েবসাইট তাকে সাজেস্ট করার জন্য। অ্যান্ড ডোমেন অথরিটি যেন 10 এর কম না হয়, কারণ সে স্কোরিং একটু এগিয়ে থাকতে যাচ্ছে, সো আমি মিনিমাম 10 দিব। সো এখন এখানে আর কোনো রিসার্চের প্রয়োজন নাই, যেহেতু স্প্যাম স্কোর বেশি দেখিয়েছে। তো রিসার্চ আরো কিছু বাকি আছে, বা আরো কিছু আমি রিসার্চ করতাম যদি স্প্যাম স্কোরটা কম থাকতো। আরেকটা বিষয় দেখতাম, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কিং। ব্যাকলিঙ্কিং মানে ব্যাকলিঙ্কিংও হচ্ছে তার একটা পজিটিভ ডেটা। এটা জেনে রাখেন, এটা হচ্ছে অফ পেজ এসইওর একটা টার্মস, এটা আমরা শিখবো প্র্যাকটিক্যালি। সো এই ব্যাকলিঙ্কিং এর নাম্বারটাও যার যত বেশি হবে সে তত পাওয়ারফুল হবে। সো ব্যাকলিঙ্কিং চেকার অসংখ্য সাইট আছে, দেখি এটা কোন সাইটটা আমার এখানে দেওয়া, স্মল এসইও টুলস এর অসংখ্য সাইট আছে যারা ওই ওয়েবসাইটে কয়টা ব্যাকলিঙ্কিং আছে সেই ডেটাটা সে প্রোভাইড করবে। ঠিক আছে, সো যার যত ব্যাকলিঙ্কিং আছে, যেখানে এন্টার ইউআরএল দেখাচ্ছে, সেই ওয়েবসাইট তত পাওয়ারফুল। গেট ব্যাকলিংকস, এই যে দেখেন 163টা, 163টা দেখাচ্ছে, এই নাম্বারটা এখানে দিয়ে। ব্যাক ব্যাক লিঙ্কিং জিনিসটা কি? এটা এটাও একটা পজিটিভ স্কোর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে প্রমোশনের একটা মেথড, যেটা হচ্ছে অফ পেজ এসইও টার্মস আমরা করে থাকি, সেই মেথড আমরা দেখি। ঠিক আছে, তাহলে আপনাকে ক্লায়েন্ট বললো তুমি আমাকে 10টা এক্সপায়ার্ড ডোমেন রিসার্চ করে দাও, এবং হ্যান্ডপিক ডোমেন গুলা দিবা, মানে যেই ডোমেন গুলো আমি ডিরেক্ট পারচেস করতে পারবো। আমি যা ডিসিশন নিব যে আসলে কোন নামটা আমার ভালো লাগছে, তখন আপনি কি করবেন? ম্যাম আপনাকে তখন কি আপনি এই ডোমেনটা কি তাকে প্রোভাইড করতে পারবেন? না, এটা এটা তাকে যে দেওয়া যাবে না, হয়তোবা আপনাকে ম্যাম 50টা রিসার্চ করতে হবে। হ্যাঁ, শেষ করি। হয়তোবা আপনাকে 50টা রিসার্চ করতে হবে, কিন্তু তার মধ্যে 10টা দেখা গেল হচ্ছে আমাদের যে টার্মস, মানে মিনিমাম ডোমেন অথরিটি 10+, ব্যাকলিঙ্কিং, এটা কোনো লিমিটেশনস নাই, যত বেশি হয় তত ভালো, না থাকলেও কিছু করার নাই। স্প্যাম স্কোর 0 থেকে 5 এর মধ্যে, বা আমি 0টাই প্রিফার করি, কারণ আমার তো স্প্যাম স্কোর 0 থাকবে যখন আমি একটা ডোমেন কিনবো। তাহলে আমার ক্লায়েন্টকে কেন আমি এত হাই বা মোটামুটি প্লাস স্প্যাম স্কোর ওয়ালা ওয়েবসাইট সাজেস্ট করবো, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা রিসার্চ 50টাও করতে হতে পারে, ক্লায়েন্টকে আপনি 5টা দিচ্ছেন বা 10টা দিচ্ছেন। তো ক্লায়েন্ট যদি এভাবে বলে যে না, তুমি আমাকে 50টা বা 20টা তুমি আমাকে রিসার্চ করে দাও, ডেটা যাই আসুক আমি ডিসিশন নিব, সেক্ষেত্রে আলাদা কথা। তারপরে আপনি যখন 10টা রিসার্চ, 50টা থেকে 10টা আপনি পিক করলেন, সে 10টার মধ্যেও আবার নোটস দিবেন। হ্যাঁ, নোট দিবেন, নোটটা হবে এরকম যে আহ, আহ, ইয়ে ইয়ে করবেন, ইজি, মিডিয়াম, হার্ড, বা বেসিক প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম ক্যাটাগরি দিবেন, অথবা গুড টু ইউজ বা বেস্ট, গুড, বেস্ট, এভাবে আপনি তাই কি করবেন, রিমার্কস করে দিবেন প্রত্যেকটা ডোমেনের, কারণ এটা কম্পেয়ার করে কোনটা ডোমেন অথরিটি বেশি। অথবা আপনি গ্রিন মার্ক করে দিতে পারেন যে এটার এটার হচ্ছে অথরিটি লেভেল বেশি, বা স্প্যাম স্কোর কম, সো এটাকে আপনি গ্রিন মার্ক করলেন। হ্যাঁ, অন্যগুলাকে আপনি অরেঞ্জ মার্ক করলেন, এভাবে গ্রিন অরেঞ্জ করে মার্কিং করে দিতে পারেন, মানে গ্রিন গুলা একটু বেশি ভালো, অরেঞ্জ গুলা আপনি সেকেন্ডারি অপশনে রেখেছেন। দুটো সেকশন করতে পারেন, মানে কিভাবে রিপ্রেজেন্ট করবেন এটা আপনার উপর ডিপেন্ড। ঠিক আছে, সো এই হলো এক্সপায়ার ডোমেন রিসার্চ। এখন বলেন খুশ। তো ম্যাম হ্যাঁ বলেন ভাই এখন। শোনা যাচ্ছে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্যাক লিঙ্কিং আছে না, হ্যাঁ, মানে এটার ক্ষেত্রে কি কোনো ইফেক্ট আছে? কারণ
শুনছিলাম যে হচ্ছে আমার আমার ডোমেনের সাথে আমি যে ডোমেন গুলো লিঙ্ক আপ করবো হুম। এগুলো যদি আমার অথরিটি থেকে যদি কম হয় ওনাদের, হুম। তাহলে নাকি মানে এটা ইয়ে করে কোনো লাভ নাই, ওইটা ব্যাকলিঙ্ক করে কোনো ওইটা লাভ নাই। ব্যাকলিং করে লাভ নাই। তারপরে যার সাথে যেখানে ব্যাকলিং করছেন, যার সাথে করছেন, তাদের যদি স্প্যাম স্কোর বেশি থাকে, সেক্ষেত্রে সেটার নেগেটিভ ইম্প্যাক্টও আপনার উপরে আসবে। এই জন্য তো তো রিসার্চ করতে হবে। সেইটা সেইটা আমাদের রিসার্চ করতে হবে, এটা পরে কিন্তু আছে তো ব্যাকলিঙ্কিং। এটা আমাদের একটা ওয়েবসাইট বা কন্টেন্টকে গুগল র্যাঙ্কে নেওয়ার জন্য 200+ ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে একটা ফ্যাক্টর ব্যাকলিঙ্কিং মনে করেন। সো আমার যখন ওয়েবসাইটটা আমরা কাজ করব কিছু, বা ওয়েবসাইটটাকে আমরা সাজাবো, সাজানোর পরে ওয়েবসাইট আমরা অডিট করব। অডিটের মাধ্যমে কি করতে হয়? ওয়েবসাইটের ইস্যুগুলা ফাইন্ড আউট করতে হয় অনলি, এন্ড ওই ইস্যুগুলা ফিক্সিং করা হয় এসইও টার্মসে যে। সো সেখানে এই ব্যাকলিঙ্কিংও আমরা অডিট করি, ব্যাকলিঙ্কিং অ্যানালাইসিস করি, কোথায় ব্যাকলিঙ্কিং আছে। সো এই ব্যাকলিঙ্কিং গুলা আমরা আমাদের এখান থেকে রিমুভ করা যায়, যেগুলো রিমুভ করে দিতে পারি, যেগুলো রিমুভ করা যাবে না ওগুলো আমরা গুগলে ডিজার্ভও করতে পারি। সো এই টার্মস গুলো আসবে পরে, ওগুলো আমি পরে আর দেখাবো, ওগুলো আসবে আপনাদের, ঠিক আছে? কিন্তু এখানে আমি নাম্বারটা দেখবো যে ব্যাকলিঙ্কিং আছে। সেখানে যদি 50 থাকতো এবং স্প্যাম স্কোর দেখা গেল 5 আছে, আমি এটা রেকমেন্ড করতাম। বা ব্যাকলিঙ্কিং 0 থাকলেও আমি রেকমেন্ড করতাম যদি স্প্যাম স্কোরটা কম থাকতো। ব্যাকলিঙ্কিং এখানে কোনো মানে ফ্যাক্টর না, অন্যগুলি ফ্যাক্টর না, ফ্যাক্টর। কিন্তু থাকলে ভালো, যত বেশি থাকে ভালো। এখন এখানে ব্যাড ব্যাকলিঙ্কিং থাকতে পারে, সব ব্যাকলিঙ্কিং ইজন্ট গুড। এখানে যে ব্যাড ব্যাকলিঙ্কিং গুলো আছে, সেগুলোকে আমরা আবার আমাদের থেকে ডিটাচ করতে পারবো আমরা, ঠিক আছে? ডিটাচ আমাদের মেইন মেইন ফোকাস করতে হবে আপনার এই যে ডোমেন অথরিটি, পেজ আর স্প্যাম স্কোরটাই আমাদের মেইন। এন্ড পেজ অথরিটি কম থাকতো, মনে করেন যে 5 আছে, সমস্যা নাই। আমাদের নতুন যে পেজ গুলা ক্রিয়েট হবে, সেখানে আমরা অথরিটি, আমরা ভালো কন্টেন্ট দিয়ে কাজ করে আমরা অথরিটি বাড়াতে পারবো, এটাও পারবো। কিন্তু এইটা কমানোটা কঠিন, এবং গুগল ব্যান করে, এই ওয়েবসাইট গুলোকে গুগল ইউজুয়ালি ব্যান করে দেয়, পেনাল্টি দিয়ে থাকে, হাই স্প্যাম স্কোর ওয়ালা ওয়েবসাইট গুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের অ্যাসাইনমেন্টটা বলে দিই, হ্যাঁ? পাঁচটা, পাঁচটা, পাঁচটা তো কম হয়ে যায়, তাই না? 10টা দিলাম। 10টা এক্সপায়ার ডোমেন রিসার্চ করবেন। এবং এখানে যেহেতু আমাদের অ্যাভেলেবিলিটি আছে, আপনি একসাথে 50টা এখানে সার্চ করতে পারছেন। তো অবশ্যই মোটামুটি গ্রিন সিগন্যালে দেওয়ার মতন ডোমেন গুলা রিসার্চ করে দিন, এরকম গুলা দিয়েন না, ঠিক আছে? এরকম গুলা দেওয়ার ট্রাই করুন। ওকে ম্যাম। ওকে, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এটাই আমাদের অ্যাসাইনমেন্ট। জি, অ্যাসাইনমেন্ট সহজ, আজকের অ্যাসাইনমেন্ট। আর সাবমিট করবো কিভাবে? এটা কি আপনার ওই স্ক্রিনশট নিয়ে নাকি কিভাবে সাবমিট করবো? গুগল গুগল ফাইলটা দিবেন, দাঁড়ান দেখাই দিচ্ছি। গুগল শিটটা আমাকে সাবমিট করবেন। এক্সেল ফাইলে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন কিভাবে জানেন? ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, এই যে ফাইলের নাম দেবেন, এটার নাম গেল কই? হ্যাঁ, আপনার ফাইলের নাম এটা থাকবে, যেখানে নামটা দিয়ে ক্লায়েন্টকে ফাইল ডাউনলোড, হ্যাঁ, .xl ফাইলে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। কারণ কি, গুগলে মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে এই গুগল শিট বা এই এক্সেল শিট গুলা, এক্সেল সরি বলতেছি, গুগল শিট বা গুগল ডক, যেটা একটু আগে যে আপনাদের এসটি প্রোটোকল গুলো দেখালাম, এই ফাইলগুলো যখন ক্লায়েন্টকে শেয়ার করা হয়, যেমন আপনি ক্লায়েন্টকে শেয়ার করতে হয় এভাবে, মনে করেন শেয়ার, আমাকে যেভাবে শেয়ার করবেন সেটা দেখাচ্ছি। শেয়ার রেস্ট্রিক্টেড থাকবে, এটা দেবেন এনিয়ান উইথ দ্য লিঙ্ক ভিউয়ার্স, ভিউয়ার্স সেকশন থেকে আমাকে দিলে হবে, কিন্তু ক্লায়েন্টকে ইউজুয়ালি এডিটর অ্যাক্সেস দিতে হয়। এই লিঙ্কটা কপি করে আপনারা অ্যাসাইনমেন্টে আমাকে দিবেন। এখন ক্লায়েন্টকেও যদি এভাবে দেন, তো ক্লায়েন্ট কিন্তু এই ফাইলটা দেখতে পারবে, এবং আপনি এই ফাইলটা কি করতে পারবেন? মডিফাই করতে পারবেন। কিন্তু এই ফাইলে কিন্তু আপনিও কাজ করতে পারবেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন।
তো এটা তো ফাইবারের চোখে ফাঁকি দিয়ে অনেক আপনি কমিউনিকেশন করে ফেলতে পারবেন। দেখা গেল আপনার একটা কন্ট্যাক্ট পার্সোনাল কন্ট্যাক্ট ইনফো দিলেন, ক্লায়েন্ট আপনাকে দিল, তার মাধ্যমে এই ফাইলগুলোর মাধ্যমে আপনারা আলাদা ভাবে একটা যোগাযোগের মাধ্যম ক্রিয়েট হয়ে যেতে পারে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাহিরে। সো এটা কখনো কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস চায় না। সো এই জিনিসগুলো ওরা আসলে তাদের সিস্টেমে ওরা না করে দিয়েছে, কিন্তু আমাকে অনেক সময় শেয়ার করতে হয়েছে, আমি করেছি, আমার প্রবলেম হয় নাই, কিন্তু প্রবলেম হতে কত, প্রবলেম হয় নাই সাপোজ সে গুগল শিট বা এক্সেল শেয়ার করতে, বাট প্রবলেম হতে কতক্ষণ দেখা যায় ওই ওই ভুলের জন্য দেখা যায় যে অনেক সময় 6 মাস 1 বছর পরে ওটার করা লাগে। তো আমি আবার নোট দিয়ে দিই ফাইবার যে আমি কি পারপাসে দিলাম। তো আপনারা ট্রাই করবেন ফাইল ডাউনলোড, এক্সেল ফাইলে, এটা যে ডাউনলোড করলে এই যে এই ফাইলটা পাবে ক্লায়েন্ট, এই যে এক্সেল ফাইল পাবে। ঠিক আছে, সো এক্সেল ফাইলে দিবেন। আর আমাকে এই গুগল শিটের এই অ্যাক্সেসটা এভাবে না দিলে কিন্তু নাম্বার পাবেন না। এটা রেস্ট্রিক্টেড থাকা যাবে না, এনি ওয়ান উইথ থাকতে হবে। আর এডিটর আর ভিউয়ার্স অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, 10টা ডোমেন রিসার্চ করে দিবেন, এক্সপায়ার ডোমেন। এটার লিঙ্কটা জানি মিস কোথায় পাবো? এই যে গুগল কোনটা লিঙ্ক? শিটের এই এই যেটা আপনাকে সাবমিট করবো, এই যে এখানে শেয়ারে পাবেন, শেয়ার। শেয়ারে পাবো না? হ্যাঁ, গুগল ম্যাম, শিটে যাওয়ার পরে শেয়ারে পাবেন। গত 2টা ক্লাসের নাম্বার দেওয়া হয়নি, যেটা কি শুধুমাত্র আমারটা নাকি সবার? আমি তো মনে করছি আমারটা ইয়ে হয় নাই, মানে না, সাবমিট। নাম্বার নাম্বার দেখা হয় নাই, আমি বন্ধের মধ্যে কোনো অ্যাসাইনমেন্টই দেখিনি। আচ্ছা। দেখবো আমার আজকে, আজকে দেখার ট্রাই করবো। হ্যাঁ, আমার আজকেরটা বাদে যেগুলো ডিউ আছে ডিউ গুলো আমিও তো নাম্বার পাই নাই, দেখুন বক্সে দেখুন যে নাম্বারই আসে না। হ্যাঁ না, আজকে আপনাদের যা ডিউ আছে আজকেরটা বাদে বাকিগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। যদি আগামী ক্লাসে না পান, মানে আগামী ক্লাসের আগেই দেখে দেবো, তখন মিসিং থাকলে বলেন আজকেরটা বাদে, কারণ আজকেরটা ডিউ ডেটই থাকবে আগামী ক্লাসে। ম্যাম, আমরা আমরা যখন ইয়ে করবো, ডোমেন রিসার্চ করবো, তখন কি একটা মাত্র বিষয় নিয়ে করবো নাকি মাল্টিপল? না, যে কোনো একটা নিশের উপর করবেন, আমি নিশটা বলে দিব না। মনে করেন মার্কেটিং দিলাম বা ডিজিটাল মার্কেটিং বা আপনার ক্লথিং, একটা আমি নিশ দিয়ে দিব, ওই নিশের উপর করবেন। ঠিক আছে, ফরম্যাটিংটা সুন্দর করে করবেন। ম্যাম, আমার- আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম, আমার তো অসুখ হচ্ছে, বাড়তেছে কমতেছে, আপ ডাউনের উপর আছে। আমার গতকাল থেকে আবার ম্যাম হাঁচি শুরু হয়েছে, আর হচ্ছে ঠান্ডা লেগে গলা বসে যাচ্ছে বা নাক বন্ধ হয়ে আসতেছে। আমি তো কোনোভাবে ম্যাম আপনাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট গুলো করবো, মানে ক্লাসই তো ম্যাম দেখতে পারতেছি না, বেড রেস্ট আছে, আমি অ্যাসাইনমেন্ট কিভাবে করব, কিভাবে সাবমিট করব? আমার নিজেরই এখন ম্যাম খারাপ লাগতেছে, আমি এইভাবে পিছিয়ে যাইতেছি। তারপরেও আবার ম্যাম, আমি যদি হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট নাও করি, ক্লাসগুলো যে দেখবো, আমার তো টাইম লাগতেছে। আমি প্রিভিয়াস ক্লাসগুলো একটাও শেষ করতে পারি নাই। ওরা লাস্ট মনে হয় 7 নাম্বার ক্লাসটা নোট ডাউন করছে। আচ্ছা, তো প্রিভিয়াস এখন আমি কি ক্লাসগুলা করব? ওভাবে রেখে দেন, ঠিক আছে, ওভাবে রেখে দেন। এখন হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে শুয়ে শুয়ে কানে হেডফোন নিয়ে হলেও এই ক্লাসগুলো কন্টিনিউ করেন, বিষয়গুলো কিছুটা মাথায় সেট করার ট্রাই করেন। অ্যান্ড প্র্যাকটিসটা আপনি সুস্থ হন পরে করবেন। এবং আমাদের লাইক আপনি 6 মাস 1 বছর পরে আপনি জিনিসগুলো রিভিউ করতে যাবেন, তখন কিন্তু দেখা যাবে অনেক কিছু আপডেট চলে আসছে, তখন একটু জটিল হয়ে যাবে। হ্যাঁ, লাইক আপনি 1 বছর পরে ট্রাই আসছেন যে সেম ভিডিও গুলো দেখে আমি ট্রাই করছি, একটু কঠিন হবে। বাট আপনি লাইক আপনি 3-4 মাস পরে ইনশাল্লাহ সুস্থ হলেন, তখন আপনি ক্লাস ভিডিও গুলো দেখার ট্রাই করেন। দেখে দেখে আপনার মূলত আপনার টার্গেট হচ্ছে কাজগুলো শেখা। তো এখন যদি একবারে কিছু না দেখেন তাহলে কিন্তু তখন জটিল মনে হবে, এখন জাস্ট বিষয়গুলো দেখে রাখেন, তখন প্র্যাকটিক্যালি করবেন। এবং প্রবলেম হলে আমি তো মেসেঞ্জার গ্রুপে আছি ইনশাল্লাহ, আপনার দেখা যাবে যে আমাকেও অ্যান্সার দিতে হবে না, কারণ সবাই তো প্র্যাকটিস করছে, যারা অ্যাক্টিভ তারাই দেখবেন আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিচ্ছে বা অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো আপনার এই কাজগুলো যে যদি আপনার ইচ্ছা থাকে, আপনি সুস্থ হওয়ার পরেও আপনি শিখতে পারবেন, বা বাধাগ্রস্ত হবেন এমন না, বা সাপোর্ট পাবেন না এরকম না। ঠিক আছে, কিন্তু আপাতত অ্যাসাইনমেন্ট ক্লাস যেহেতু দিতে পারছি না ম্যাম, তাহলে এটা কিভাবে কি আপনি যেটা বলছেন সেটাই, যে কিছু ম্যাম করার নাই, কিছু করার অ্যাসাইনমেন্টটা নাই। হচ্ছে লাস্টে এক্সামে যখন হচ্ছে নাম্বারটা কম আসবে, তখন অ্যাসাইনমেন্ট গুলো আমি হ্যাঁ, রেডি করে রাখলে আপনি চেক ঠিক আউট আছে, করে। হ্যাঁ সেটা করবো, সেটা অবশ্যই করে দেবো, সেটা আচ্ছা। অবশ্যই করবো। এটা এমন না যে আপনি ইচ্ছাকৃত ভাবে কিছু হচ্ছে। অসুস্থতা তো আসলে সুস্থতা অসুস্থতা তো নিজেদের হাতে তেমন বেশি কিছু থাকে না, ম্যাম, লিমিটেড। আমি তো আসলে কখনো ভাবিনি আমার অ্যাজমা ধরা পড়বে স্টেজ 3-এ, এটা আমি কখনোই ভাবিনি। আমার অ্যালার্জির ঠান্ডা ছিল ম্যাম, আমার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি ছিল, বাট বুঝতে পারি নাই কখনো। তাহলে তো আগে থেকে ট্রিটমেন্টটা নিতাম।
মানে এখন ননস্টপ আমার একটু পরেই দেখা যায় ম্যাম আমি সুস্থ, আমি ভালো হয়ে গেছে, হঠাৎ করে দেখতেছি ম্যাম আমার হাঁচি হচ্ছে। আর হাঁচি হলে আমার সমস্যাটা বাড়ে, হাঁচি হলে শ্বাসকষ্টের প্রবলেম হয়, আমাকে নেবুলাইজার নিতে হয়, আচ্ছা, এইভাবে কন্টিনিউ ঠিক করতে আছে। হয়। আচ্ছা, সমস্যা নেই আপু, আপনি সুস্থ হন, দোয়া করি। এবং আপনি ভিডিও গুলা বা ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করেন। আলাদাভাবে পরে ভিডিও দেখতে আপনার খুবই অলসতা লাগবে। লাইক আপনি আরেকটা সময় বের করে ভিডিও দেখবেন, অলসতা লাগবে। বাট জি যেহেতু ম্যাম যখন লাইভ অবশ্যই। ক্লাসটা চলে, লাইভ ক্লাসটাতে আপনি অন্তত জয়েন থাকেন, অ্যাটেন্ডেন্সটা দেন, অ্যাটেন্ডেন্সে আপনি 10 মার্কস পেয়ে যাচ্ছেন। এন্ড ফাইনাল এক্সামটা যদি আপনি আহ, সবগুলো অ্যান্সারও করেন, আপনার কোয়ালিটি যাই হোক, অ্যান্সার করলেও দেখা যাবে যে আপনার অন্তত সার্টিফিকেটটা পাচ্ছেন, আপনি এখান থেকে কোর্স করেছেন, একটা সার্টিফিকেট গেইন করতে পারছেন। এবং কাজ শেখাটা আমাদের যেহেতু মেইন টার্গেট, কাজ শিখতে গেলে বাধাপ্রাপ্ত হলে, কোনো কিছুতে প্রবলেম হলে আমি আছি ইনশাল্লাহ, আমি হেল্প করব। প্লাস আরো অনেকে অ্যাক্টিভ আছেন, তারাও আপনাকে হেল্প করবে। ঠিক আছে আপু? আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে। তারপরে ভবিষ্যতে আমাদের অনেক পরিচিতি হবে অনেক ফ্রিল্যান্সারের সাথে, যারা হ্যাঁ, একটু গ্রুপে তো আপনারা থাকবেন, গ্রুপ তো আসলে হারিয়ে যাচ্ছে না, গ্রুপে ইনশাল্লাহ আপনারা থাকবেন। তো পরিচিতি লেভেল আস্তে আস্তে এমনিতেই বাড়বে। পারবে, তখন ফেসবুক পারবে। গ্রুপ আছে, সেখানে আপনি কানেক্ট হতে পারবেন। কমিউনিটির সাথে থাকলে, মানুষজনের সাথে কথা বলে, যারা আপনাদের মতনই লার্নার আছে, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। ঠিক আছে, জি। ওকে। ক্লাস নাম্বার 12 আজকে না? জি। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2, 3, প্রেজেন্ট। 4, 5, Yes, ma'am. 4 আসছেন দেখি, 4, 5, 6। ইয়েস ম্যাম। সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হয়েছে নাকি? 6-এ কিন্তু দীপ অধর, আপনি না। নাই। Yes, ma'am. 7, আছে। 8, 9, 10। ম্যাম 8, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনাদের কি সিরিয়াল এলোমেলো নাকি? এরকম হচ্ছে কেন জি আজকে? ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। আমার কি তো মহা সেভেন্টিন। মুশকিলে পড়লাম আমি। কোন আমারটা আমি 17 ম্যাম এ, ফারহানা সুলতানা 9 ছিল, এখন 8 হয়ে গেছে। এখানে 16, এক কম থাকবে 17 এ, এখানে আছে 16 এ। আচ্ছা, মেবি কেউ অ্যাড হয়েছে মাঝখানে, অথবা আগেই ছিল হয়তো, বা নামটা তারটা লিস্টেড ছিল না। আচ্ছা, ম্যাম 9 প্রেজেন্ট হবে। 10 অরিন, 11 সোহান। সোহান তো ছিলেন মনে হয়। ওয়ান ছিলেন না। 12 পাশপুরা। 13, প্রেজেন্ট ম্যাম। 14। ইয়াসিন আমি ইয়ে ছিল। ম্যাম 13 প্রেজেন্ট। হ্যাঁ, 14, 13 দিয়েছি। 14 এ কোনো ইয়ে ছিল, এটা ক্লাস বর্ষা রহমান আছেন, 15 আছেন, 16, 16 থেকে আমি 17, 18, 18 আছেন, 9 19, 20, 21, 22। আজকে উপস্থিত খুবই কম আপনারা, কিন্তু আরো একজন মেবি ছিলেন, কারটা এই যে বাকি করেছেন। 16। 14, 14 জেফরিনা হোসেন, উনি যেখান থেকে মেসেজ পাঠিয়েছিল, ওই লিঙ্ক পায় নাই, তাই আপনি ঢুকতে পারেন নাই। আচ্ছা, ঢুকতে না পারলে তো হবে না, লিঙ্ক তো দিয়ে দেওয়ার কথা, দেন নাই ভাই আপনি? তার লিঙ্ক কোনো দেওয়া হয় নাই। মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়েছিলেন না হ্যাঁ, শফিউল দিছে। আলম? ছবি পাই নাই তো। কেন দিতে পারেনি বলেন তাহলে? আচ্ছা, বর্ষা রহমান আপনাকে দিয়েছি, আপনি কিন্তু 16-এ নেই, আপনার 15-এ চলে গেছেন। হ্যাঁ, আপনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, উপস্থিতি অনেকটা কমে গেছে, আশা করি আবার আপনাদের উপস্থিতিটা বাড়াবেন। এবং এখানে শেখার জানার শেষ নাই, অনেক কিছু আছে, অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। এবং কিছু কিছু বিষয় বা কিছু না কিছু বিষয় কোনো না কোনো টপিকের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই আপনারা ক্লাসগুলা মিস করার চেষ্টা করবেন না, বা ট্রাই করবেন ক্লাসগুলা করার। হয়তো ঝামেলা থাকবে, প্রবলেম থাকবে, বাট এর মধ্যেও ক্লাসগুলো কন্টিনিউ করা বা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার ট্রাই করবেন। ঠিক আছে, জি ওকে। জি। ম্যাম কোনো একটা কাজ যদি আপডেট হয়, সেটা কি আমরা নিজেরাই রিসার্চ করে
বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ার আপডেট গুলা নোটিফিকেশন আসে। ওকে ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আপনারা তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। একটা প্রশ্ন ছিল মিস, একটা ছোট হ্যাঁ, একটা প্রশ্ন। যে বলুন। প্রশ্নটা হলো যে যে এখন তো আমরা যেগুলি ক্লাস করাচ্ছেন ওগুলি করবো, অ্যাসাইনমেন্ট দিবেন, করবো, প্র্যাকটিস করবো। আর আমাদের যে মিডিয়াতে যে কাজগুলি থাকবে এগুলো হলো আমাদের কন্টেন্টের উপরে আমাদের আর বেশি ফোকাস দেওয়া আর ফলোয়ার বাড়ানো, এটাই হ্যাঁ, তো। ফলোয়ার বাড়ানো, হ্যাঁ, রাইট। এটাই কন্টেন্ট ক্রিয়েশন, ফলোয়ার বাড়ানো এবং পেইড অ্যাড গুলারও প্র্যাকটিস চালাবেন পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে ম্যাম ম্যাম। আমাদের কি মডিউলটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হয়েছে? আপনাদের মেসেঞ্জার গ্রুপে না, আপনাদের মেইলে শেয়ার করা হচ্ছে, মেইলে দেখবেন মডেল। আচ্ছা ঠিক আছে ম্যাম। মেল তো মিস্টেক করছি, ইয়া পাই নাই, যদি আরেকটা দিতেন তো আরো ভালো হতো। অবশ্যই থাকার কথা, ইসিকোনে মেলটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর হচ্ছে ওয়েবসাইটেও আছে, ওয়েবসাইটেও পাবেন। আপনাদেরটা মডিফাই করা কিনা জানি না, দেখতে হবে। পাই নাই মিস। এবং কিছু কিছু জিনিস মিস থাকতে পারে, এটা আমরা ওভারঅল কোর্সের শেষে মিসিং বিষয়গুলো, প্রবলেম সলভিং ক্লাস থাকবে 2টা, তখন আমরা এই মিসিং বিষয়গুলো এবং প্রবলেম সলভ করা হবে। ঠিক আছে, ভিডিওটা ওকে। থাকলে আজকে দেখাতে পারতাম যে এগুলো এগুলো হবে। কারণ শুরুর দিকে আপনার ছিল প্রথম 2টা ক্লাস বা 3টা ক্লাস সময় ওই তখন ছিল, এখন এই যে আমাদের ওয়েবসাইটেও নাই, আপনার ইয়াতে কোনো জায়গাতে নেই, যে চেক করে দেখুন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।